আ আ প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের বাংলা ক্লাসে স্বাগত জয়গুলির পক্ষ থেকে। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আসলে এই টপিকের গুরুত্বটা আমাদের একাদশ, দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে আ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ পরবর্তীতে আ জব পরীক্ষাতেও আমাদের এই টপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এসে থাকে এবং এই টপিকটা হচ্ছে বাংলা ব্যাকরণের এমন একটি গুরুত্বপূর্ণ টপিক আসলে যেখান থেকে কোয়েশ্চেন আসলে মানে মেক্সিমাম শিক্ষার্থীরাই একটু ভুল করে থাকে। তো জয়কলির আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে এই বাংলা উচ্চারণের টপিকটি যেন আদ্যোপান্ত আমরা খুব সুন্দরভাবে ধরতে পারি এবং এই টপিকটি আসলে খুব সাজানো গোছানো একটি টপিক যদি আমরা সেটাকে খুব আ সাংগঠনিকভাবে যদি এটা আলোচনা করতে পারি। আসেন তাহলে আমরা বেশি দেরি না করে আমরা দেখে নেই বর্ণের উচ্চারণের আসলে বিষয়বস্তু বা মেকানিজমটা কেমন? আসলে এটার কি কোনো নিয়ম আছে? নাকি এটা আসলে কিছু মুখস্থ সম্পর্কিত কিছু আ মানে শব্দ রিলেটেড কোনো ব্যাপার? নাকি আসলে এটাকে খুব সহজেই আমরা সলভ করতে পারি? আসলে এটা কি দিয়ে কি করা যায়? এই ব্যাপারটি নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তো আসলে বর্ণের উচ্চারণ বলতে যে জিনিসটা আমরা বুঝে থাকি, আগে আপনাদেরকে বুঝতে হবে বর্ণ কি আসলে? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত একটি ধরন। হ্যাঁ? তো ধ্বনি হচ্ছে আমাদের ২ ধরনের। একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি। দ্যাট মিনস বর্ণের উচ্চারণ বলতে আমাদের স্বরবর্ণের উচ্চারণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। এই ২ টা বিষয়কে আমাদের আ মানে বিষয়বস্তু বা আলোচনার বিষয়বস্তু হিসেবে নিতে হবে। এখন কথাটা হচ্ছে কি যে, আমরা যদি চিন্তা করি যে উচ্চারণ বা বর্ণের উচ্চারণে যাওয়ার আগে আমাদের কোনো মেকানিজম আছে কিনা? তো আমি বলব ভাই অবশ্যই এখানে একটা মেকানিজম আছে। সেই মেকানিজমটা যদি আপনি ধরতে পারেন বা আপনারা ধরতে পারেন তাহলে এই টপিকটা আপনাদের কাছে খুবই সহজ এবং আ খুবই আ মনে হবে যে না আ আমি এই টপিকটাই সবচাইতে ভালো পারি এরকম একটা উপলব্ধি আসবে। তো আমি এই টপিকটা শুরু করার আগে যে মেকানিজমটার দিকে আমরা যাবো সেই মেকানিজমটা আমরা একটু খেয়াল করি। এই বর্ণের উচ্চারণ ভাই ২ ধরনের হয়। কয় ধরনের হয় বলেন তো ভাই? ২ ধরনের হয়। যদি বলে থাকি সেই ২ ধরনের কি, কি? একটু খেয়াল করেন। সেই ২ ধরন হচ্ছে একটি হচ্ছে আপনার সংবৃত। একটি কি বলেন তো? সংবৃত, হ্যাঁ? আরেকটা কি হবে বলেন তো? বিবৃত। আরেকটা কি হবে? বিবৃত। এখন এই জিনিসগুলো আসলে আমরা সবাই জানি সংবৃত, বিবৃত যে ব্যাপারটা। তারপর আমি শুরু থেকে শুরু করলাম এজন্যই যাতে আপনারা ব্যাপারটাকে শুরু থেকে ধরতে পারেন, হ্যাঁ? তো এখন এই সংবৃতর কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ? সংবৃতর ১ম বৈশিষ্ট্যটা কি? যদি আমরা বলি তাহলে এটা উচ্চারণ করতে গেলে কি হবে বলেন তো? ঠোঁট গোল হবে বেশি। গোল হবে বেশি। গোল বেশি হয়। গোল কি হয় বলেন তো ভাইয়ারা? গোল বেশি হয়। আর যদি গোল কম হয় তাহলে হবে হচ্ছে বিবৃত। তাহলে কি হবে বলেন তো ভাইয়া? বিবৃত। তাহলে কি হবে? বিবৃত। তো এইটার পাশাপাশি আমরা আরো একটা করে বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। সেই বৈশিষ্ট্যটা কি? যদি বলি একটু খেয়াল করেন। তো এইটা আমাদের ১ নম্বর বৈশিষ্ট্য। এইটা ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঠোঁটের টান কম হবে। ঠোঁটের টান কি হবে বলেন তো? কম হবে। আর যদি আমরা এইটার বৈশিষ্ট্য দেখি তাহলে ঠোঁটের টান বেশি হবে। কি হবে বলেন তো? বেশি হবে। এখন জিনিসটা একটু আমরা উদাহরণের মাধ্যমে একটু প্র্যাকটিস করি। ধরেন কোনো একটা স্বর, হ্যাঁ? আমরা উচ্চারণ করতে গিয়ে লাইক হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা একটা অ ধ্বনি বা স্বর এটাকে আমরা উচ্চারণ করতে গিয়ে এইটা যদি দেখি অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে তাহলে দেখেন তো ব্যাপারটা অটাকে আমরা ও বললাম। এই যে ঠোঁটের যে শেপটা এটা কিন্তু একটু আ গোল বা গোলাকৃতি একটা ভাব তৈরি হয়েছে, তাই না? তাহলে আমরা এই যে একটা কথা বলেছিলাম যে ঠোঁট গোল কি হবে বলেন তো? বেশি হবে। আবার একইভাবে যদি আমরা বলি অটাকে আমরা যদি অ বলে থাকি তাহলে দেখেন ঠোঁট গোল হয়েছে বাট বেশি হয়নি। ঠিক আছে? তাহলে এখানে কথাটা হচ্ছে এরকম যে যদি কোনো ধ্বনি লাইক হচ্ছে স্বর, হ্যাঁ? বা বিশেষ করে অটা যদি আমরা ও বলি তাহলে ঠোঁটটা গোল বেশি হচ্ছে। আর অটা যদি আমরা বলি তাহলে ঠোঁটের গোল পরিমাণটা একটু কম হচ্ছে। তো এখন এই যে বৈশিষ্ট্যগুলো আমি লিখছি, হ্যাঁ? একটু খেয়াল করেন। তো এই ঠোঁটের গোল যদি বেশি হয়, হ্যাঁ? যদি ও হয়
তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে সংবৃত। এটা কি হবে বলেন তো? সংবৃত। আর এই যে, যে অটা অ হয়েছে, হ্যাঁ? গোল কম হয়েছে তাহলে এটা কি হবে? বিবৃত। এটা কি হবে বলেন তো? বিবৃত। এখন আমরা আরেকটা স্বরের ব্যাপারটা যদি একটু দেখি, হ্যাঁ? যে আ এর ক্ষেত্রে, হ্যাঁ? এ কিভাবে সংবৃত বিবৃত হয়? ধরেন এ যদি এ হয় আর এ যদি অ্যা হয় তাহলে একটু আমরা দেখি এটা যদি অ্যা বলি তাহলে ঠোঁটের টানটা কি হয়েছে বলেন তো? ঠোঁটের টানটা একটু বেশি হয়েছে। আর টান বেশি হইলে কি হবে বলেন তো ভাইয়া? ঠোঁটের টান বেশি হলেই হবে হচ্ছে বিবৃত। কি হবে বলেন তো? বিবৃত। আর ঠোঁটের টান কম হলে সেটা কি হবে বলেন তো ভাইয়া? সংবৃত। এখন এই কথাগুলো আমাদের আসলে যে বিষয়বস্তু ধারণা দিবে যে সংবৃত বিবৃত আমরা এটা জানতে পারবো। কিন্তু ভাই এই ধারণাটাকে যদি আমরা শব্দের ভিতরে প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে অন্য পন্থায় এগিয়ে যেতে হবে। তাহলে সেই পন্থাটা কি? আমি তাহলে সেই পন্থার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো একটু খেয়াল করেন, আমরা জাস্ট একটা শব্দ নেব, হ্যাঁ? সেই শব্দটা হচ্ছে ভাই লাইক নদী, হ্যাঁ? তো এখন এই নদীতে এই নদীর উচ্চারণটা লাইক ব্যাপারটা এরকম হয়েছে, হ্যাঁ? নদী। এখন দেখেন এইখানের এই টা, হ্যাঁ? এই টা এখানে গিয়ে ও হয়ে গেল। এখানে গিয়ে কি হয়ে গেল বলেন তো ভাই? ও হয়ে গেল। আর এই যে, যে দ্বিটা, হ্যাঁ? দয় দীর্ঘিকারের দ্বিটা এটা এখানে গিয়ে আপনার হচ্ছে হ্রস্বইকার হয়ে গেল। তাহলে এই যে, যে দীর্ঘ ইকারটা, হ্যাঁ? হ্রস্বইকারে পরিণত হইছে। আর এখানে নয়ের সাথে কোনো ব্যঞ্জনের সাথে যদি কোনো কান না থাকে ধরে নেওয়া হয় সেখানে অ থাকে। তাহলে টা নো হয়ে যাওয়ার ব্যাপারটার মানে হচ্ছে এখানে অটা ভাই ও হয়ে গেছে। অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। এখন যদি আমি সংক্ষেপে বলতে চাই ব্যাপারটাকে, হ্যাঁ? যে এই যে, যে নদী শব্দটি, হ্যাঁ? নদী শব্দটি এটার উচ্চারণ আমি কি পেলাম বলেন তো ভাইয়া? নদী। তাহলে এই নয়ের অটা এইখানে গিয়ে ওতে পরিণত হয়েছে। এটা হচ্ছে আপনার নিয়ম। এটাকে আমি জাস্ট সবই নিয়ম বাট আমি মেকানিজম এর ক্ষেত্রে এই কথাটা বলতেছি। ঠিক আছে? তাহলে নয়ের অটা আমি ওতে কনভার্ট করছি। এটা হচ্ছে নিয়ম। আর এই দীর্ঘ ইকারটাকে যে আমি হ্রস্ব ইকারে কনভার্ট করলাম এটা হচ্ছে পরিবর্তন। এটা কি বলেন তো ভাইয়া? পরিবর্তন, হ্যাঁ? তো এখন আমাদের এই বর্ণের উচ্চারণ টপিকটি পড়তে গিয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম, একটা শব্দ আপনার সামনে যখনই আসবে, তখনই আপনাকে না চিন্তা করতে হবে সবই নিয়ম, ওকে ফাইন। বাট এটাকে ২ টা সেগমেন্টে আপনাকে ভাগ করতে হবে। একটা পরিবর্তন, সেটাও এক ধরনের নিয়ম বাট এটাকে আমরা পরিবর্তন বলবো আমাদের টপিকটাকে সহজীকরণের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে নিয়ম। তো দেখেন আমি পরিবর্তন আর নিয়ম কেন এই ২ টা সেগমেন্ট আলাদা করছি? এই আলাদা করার কারণেই এই বর্ণের উচ্চারণটা আপনাদের কাছে খুব সহজ বা বোধগম্য মনে হবে। একটু খেয়াল করেন ভাইয়া। তাহলে এমন ঘটনা ঘটতে পারে যে একটা শব্দ আপনার সামনে আসার সাথে, সাথে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমাকে কি, কি পরিবর্তন করতে হবে। হ্যাঁ? তাহলে পরিবর্তনের পরে আপনি নিয়মটাকে এপ্লাই করবেন। একটু খেয়াল করেন। তাহলে আমরা কি বলতে পারি এইটা হচ্ছে একটা প্রিরিকুইজিট আর এইটা হচ্ছে পরিবর্তনের পরে হচ্ছে আমার ২য় ধাপ হচ্ছে নিয়ম। তাহলে একটু খেয়াল করেন। আমরা কি তাহলে বলতে পারি যে উচ্চারণে পরিবর্তন আমাদেরকে টপিকটাকে সহজ করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তাহলে এখন আমরা একটু বোর্ডের দিকে তাকাবো যে আসলে উচ্চারণে কি, কি বিষয় পরিবর্তন হয়? আমি আবার বলতেছি, পরিবর্তনও কিন্তু এক ধরনের নিয়ম বাট এটা আমাদের সুবিধার জন্য আমরা এটাকে কিসে কনভার্ট করতেছি বা কি হিসেবে আমরা পড়তেছি? পরিবর্তন। একটু খেয়াল করেন। তাহলে আমরা বলবো যে উচ্চারণে যেসব বিষয় পরিবর্তন আনতে হয়। তাহলে আমরা পরিবর্তনের ব্যাপারটা দেখব। আমরা কিসের ব্যাপারটা দেখব ভাইয়া বলেন তো? পরিবর্তনের ব্যাপারটা দেখব। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন। পরিবর্তন ১ যদি দীর্ঘই থাকে তাহলে সেটাকে আমরা রস্বইতে পরিণত করব। একইভাবে দীর্ঘ ইকারটা থাকলে সেটাকে আমরা হ্রস্ব ইকারে পরিণত করব। আমি পরিবর্তনগুলো আগে লিখতেছি, আমি লিখে যাই। লেখার পরে যখন আমি নিয়মের ভিতরে যাব, তখন আপনারা ব্যাপারটা ক্লিয়ার ভাবে ধরতে পারবেন। একটু খেয়াল করেন। তাহলে একইভাবে ভাইয়া যদি আমি দীর্ঘটাকে চিন্তা করি, হ্যাঁ? দীর্ঘটা আমার কি হয়ে যাবে বলেন তো? দীর্ঘটা হয়ে যাবে রস-উ। একইভাবে এই দীর্ঘ কারটা আমার কি হয়ে যাবে বলেন তো ভাইয়া? রস-উ-কার, হ্যাঁ? ৩ নাম্বারে গিয়ে এই রেপটাকে আমি করে দিব র-হস। রেপটাকে আমি কি করে দিব বলেন তো ভাইয়া? র-হস।
তারপরে দেখি পরিবর্তন আমার কি, কি আনা যায়। ৪ নাম্বারে আমি বলতে পারি যে মূর্ধন্য ন এইটা আমার পরিবর্তনে গিয়ে হচ্ছে দন্ত ন হয়ে যাবে ভাইয়া, হ্যাঁ? তারপরে হচ্ছে যেটা ৫ নাম্বারটা সকল প্রকারের স, তালব্য স, হ্যাঁ? মূর্ধন্য স, দন্ত স। সকল প্রকারের স, তালব্য স হবে। কিন্তু এখানে একটা নিয়ম আছে। এই স গুলো আবার দন্ত সতে পরিণত হয়। তবে সেটা আমরা নিয়মের ভিতরে গিয়ে পড়ব। ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তো এরপরে ৬ নাম্বার পরিবর্তনটা কি ভাইয়া? একটু খেয়াল করেন। মানে যদিও আমি দূরত্ব বলতেছি, বাট এইগুলো একটু আপনারা মানে টেকনিক্যালি একটু ফলো করবেন যে পরিবর্তনটা কি আসলে এইগুলো থাকলে এইগুলো হবে নাকি আবার এইগুলো থাকলে এইগুলো হবে। ভাইয়া এইখানে একটা কথা বলে রাখি, এই পরিবর্তনটা হচ্ছে অনওয়ে। অনওয়ে লাইক হচ্ছে ব্যাপারটা যে আপনি দীর্ঘই থেকে হ্রস্বই যেতে পারবেন। এখন মূল শব্দে হ্রস্বই থাকলে আপনি কখনো দীর্ঘ এর দিকে আসতে পারবেন না। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এই কথাটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এর পরের ব্যাপার কোনটা? একটু দেখেন তো। যুক্ত বর্ণ আলাদা হবে। যুক্ত বর্ণ, হ্যাঁ, মাঝে, মাঝে বা শেষে যদি থাকে, হ্যাঁ? শেষে থাকলে, হ্যাঁ? মাঝে বা শেষে থাকলে আলাদা হবে। মাঝে বা শেষে থাকলে কি হবে বলেন তো ভাইয়া? আলাদা হবে। ওকে, ফাইন। আর যদি ১ম এ থাকে তাহলে আলাদা করার দরকার নাই। একটু খেয়াল করেন। এরপরে যে পরিবর্তনটা আমরা পড়ব সেটা হচ্ছে যদি ধাক্কা লাগে, যদি ধাক্কা লাগে, ধাক্কা লাগলে হসন্ত হবে। ধাক্কা লাগলে কি হবে? ওই ব্যঞ্জনের নিচে হসন্ত হবে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এইখানে একটা কথা আমি একটু বলে রাখি, হ্যাঁ? কথাটা হচ্ছে এরকম যে হসন্ত আসলে কোথায় হয়? এর একটা ব্যাকরণিক ব্যাখ্যা আছে, হ্যাঁ? এই ব্যাখ্যাটা যদি আমি পরিপূর্ণভাবে দেই, তাহলে আপনার কাছে টপিকটা অনেক বোর লাগবে, হ্যাঁ? যদি আমি বলি যে অর্ধস্বর অর্থাৎ নিয়মিত আ নিয়ম এখানে ২ টা জায়গায় হবে। আমি একটু ১ম টা বলে নেই এইভাবে যে নিয়মিত যৌগিক স্বর, নিয়মিত যৌগিক স্বরের, নিয়মিত যৌগিক স্বরের শেষে, হ্যাঁ? নিয়মিত যৌগিক স্বরের শেষে হসন্ত হবে, হসন্ত হবে। ঠিক আছে? হসন্ত হবে। আরেকটা কোথায় ভাইয়া? আরেকটা হচ্ছে বদ্ধাক্ষরের শেষে হসন্ত হবে। কোথায় হবে বলেন তো? বদ্ধাক্ষরের শেষে হসন্ত হবে। একটু শেষে হসন্ত হবে। একটু খেয়াল করেন। এখন ভাইয়া এই যে ২ টা কথা আমি বললাম যে আ নিয়মিত যৌগিক স্বরের শেষে হসন্ত হবে, আরেকটা হচ্ছে বদ্যাক্ষরের শেষে হসন্ত হবে। ভাইয়া আপনাকে পড়াচ্ছি আমি উচ্চারণ, রাইট? হ্যাঁ? উচ্চারণটা পড়াচ্ছি। এখন এই উচ্চারণ পড়াতে গিয়ে হসন্তর ব্যবহারটাকে যদি এভাবে দীর্ঘায়িত করি, তাহলে আপনার কাছে টপিকটা একটু কঠিন মনে হবে, হ্যাঁ? তো আমি এই কথাটাকে সহজ করে বলতেছি এভাবেই যে ভাই দেখেন যেখানে নিয়মিত যৌগিক স্বর থাকবে, হ্যাঁ? নিয়মিত যৌগিক স্বর দ্যাট মিনস হচ্ছে একটা পূর্ণ স্বর, হ্যাঁ? একটা পূর্ণ স্বর আরেকটা হচ্ছে অর্ধস্বর। আরেকটা কি বলেন তো? অর্ধস্বর। ভাইয়া অর্ধস্বর মানেই হচ্ছে তার নিচে একটা হসন্ত থাকবে। ঠিক আছে? তো আবার বদ্যাক্ষর মানে কি? যে উচ্চারণটা টানা যাবে না, যেখানে ধাক্কা লাগবে, হ্যাঁ? ধরেন আমি যদি বলি বাং লা। দেখেন এইখানে এই যে বাং, এইখানে গিয়ে আপনার একটা ধাক্কা লাগছে। তাহলে এখানে যখনই ধাক্কা লাগবে অনুস্বারটা উচ্চারণে গিয়ে উ হয়ে যাবে এবং একটা হসন্ত হবে। তুমি এখান থেকে যাও, হ্যাঁ? আমি যদি এখানে একটু দেখি এই যে যাও, হ্যাঁ? তাহলে এই জয়ের সাথে ছিল, হ্যাঁ? প্লাস হচ্ছে এই হস ধাক্কা লাগছে এবং এটা হচ্ছে একটা অর্ধস্বর। নিয়মিত আ মানে যৌগিক স্বরের হচ্ছে একটা স্ট্রাকচার পূর্ণ স্বর প্লাস হচ্ছে অর্ধস্বর। এখন এত কথা না বলে এই কথাটাকে আমরা সহজ করে যদি একটু বলি যে ধাক্কা লাগলে হসন্ত হবে। ভাইয়া ধাক্কা না ওই সমস্ত জায়গাতে গিয়েই লাগবে যেখানে হচ্ছে বদ্যাক্ষর থাকবে, হ্যাঁ? আর যেখানে হচ্ছে নিয়মিত যৌগিক স্বর থাকবে। নিয়মিত যৌগিক স্বর থাকবে, হ্যাঁ? নিয়মিত যৌগিক স্বর থাকবে। ঠিক আছে? নিয়মিত যৌগিক স্বর থাকবে। তাহলে আমাকে কেন নিয়মিত যৌগিক স্বর কোনটা, বদ্যাক্ষর কোনটা এই কথাগুলো আমার পড়ে আসলে কোনো লাভ নেই। ঠিক আছে? তো এখন ধাক্কার ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা?
তাহলে আমরা একটু আগের স্লাইডে চলে যাই। ঠিক আছে? আগের স্লাইডে আমরা কি বলছিলাম? একটু খেয়াল করেন যে ধাক্কা লাগলে হসন্ত হবে। লাইক আমি যদি বলি আল্লাহু আকবার, এই যে আযানের সময় যে আকবার বলে, ঠিক আছে? দেখেন তো এই যে আকবারের যে ব্যাপারটা, এখানে একটা ধাক্কা লাগছে না ভাই? লাগছে। এইখানেও একটা ধাক্কা লাগছে। মানে ধাক্কা লাগার মানে হচ্ছে ওই সাউন্ডটাকে আপনি দীর্ঘায়িত করতে পারেন নাই। কথাটা কি ধরতে পারছেন ভাই? যদি দীর্ঘায়িত না হয়, হঠাৎ থামতে হয়, তাহলে সেখানে ধাক্কা লাগে আর সেখানে কি দিতে হবে আমাদেরকে? হসন্ত দিতে হবে। একটু খেয়াল করেন। তাহলে আমরা আবার একটু জিনিসগুলোকে রিভাইজ করি। দীর্ঘস্বর রস্বস্বরে পরিণত হবে। হ্যাঁ? রেফ র হর্ষ হবে, মূর্ধন্য দন্তন্য হবে, সকল প্রকার স তালবর্ষ হবে। যুক্ত বর্ণ মাঝে বা শেষে থাকলে আলাদা হবে, ধাক্কা লাগলে হসন্ত হবে। হুম? তাহলে এইখানে আমরা ৭ পর্যন্ত পরিবর্তনটা পড়েছি। এরপরে যেটা হবে ৮, ঠিক আছে? ৮ এ গিয়ে আমরা কি করব? ৮ এ গিয়ে আমরা পড়ব হচ্ছে যদি অনুস্বর থাকে, অনুস্বর থাকলে সেটা হ্রস্ব হবে। ঠিক আছে? এরপরে ৯ নাম্বারে আমরা কি করব? ৯ নাম্বার হচ্ছে এটা এর মতো তয় র ফলা। এটা যদি থাকে তাহলে তয় র ফলা দিব। এরপরে আমরা পরিবর্তনটা কি করব? এই যে হয় জ ফলা, এইটা থাকলে আমরা জ হস ঝ দিব। জ হস ঝ দিব। হ্যাঁ? এরপরে আমরা ১১ নম্বরে কি পরিবর্তন করতে পারি? ১১ নম্বরে আমরা পরিবর্তন করব হচ্ছে যদি এই যে এইটা হচ্ছে হয় ম, হ্যাঁ? তো এই হয় মটা লেখার সময় হচ্ছে হ, হস, ম, বাট আমরা যেহেতু উচ্চারণ করতেছি, উচ্চারণে যে আগে আসবে তাকে আমরা বসিয়ে দেব। তাহলে একটু খেয়াল করেন। তাহলে উচ্চারণে এইটাকে লিখতে হবে ম, হস, হ। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে যে এই যে এইটার মতোই এটা ক্ষীয় খ। এইটা যদি ১ম এ থাকে ভাইয়া কোথায় থাকলে বলেন তো? যদি ১ম এ থাকে তাহলে এইটা হবে হচ্ছে ক্ষয়ের মতো। কিসের মতো? ক্ষয়ের মতো। আর যদি এইটা মাঝে বা শেষে থাকে ভাইয়া কোথায় থাকে বলেন তো? মাঝে বা শেষে। মাঝে বা শেষে থাকলে এইটা হবে হচ্ছে ক, হস, খ। এটা কার মতো উচ্চারণ হবে ভাইয়া? ক, হস, খ। একটু খেয়াল করেন। লাইক ব্যাপারটা আমি এখানে একটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আমি যদি বলি খার, হ্যাঁ? খার শব্দটার উচ্চারণটা কি হবে? তাহলে এই ক্ষীয় খটা এখানে ১ম এ আছে, রাইট? তাহলে ১ম এ থাকলে এটাকে কি দিব? খ, তাই না ভাইয়া? আচ্ছা আকার আছে আকার। রতে ধাক্কা লাগছে ভাই এর আগে পড়িয়ে আসছিলাম। ধাক্কা যেখানে হসন্ত সেখানে। ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এখন যদি আমি বলি যে আরেকটা শব্দ নিয়ে যে চক্ষু, হ্যাঁ? চক্ষু। তো এই যে ক্ষীয় খটা এটা শেষে আছে। ভাইয়া এই যে চয় ওকার হলো এইটা আমি পরে আসতেছি এটা নিয়ম, হ্যাঁ? এটা যেহেতু শেষে আছে ক, হস, খ হবে এবং মনে রাখবেন হসন্ত ব্যঞ্জনের সাথে কখনো কার হয় না। তাহলে আমি রসুকারটা কোথায় দিব? পরে। তাহলে আমি কি এই যে মাঝে বা শেষে থাকলে ক, হস, খ হবে। এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি কিনা? ধরতে পারছেন কিনা? তো বিষয়টা এরকমই, হ্যাঁ? পরিবর্তনের ব্যাপারগুলো যদি আপনার মাথার ভিতরে খুব সুন্দরভাবে থাকে না ভাইয়া, এই উচ্চারণের ব্যাপারটা আপনার কাছে একদম স্মুথ একটা ব্যাপারে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করেন। তাহলে আমরা কি লিখলাম? যে এখানে হয় ম, ক্ষীয় খ, হয় জ ফলা। এরপরে আসেন ভাইয়া যে ১৩ নাম্বারে যেটা লিখব যে যদি রি থাকে, হ্যাঁ? রি থাকলে এর উচ্চারণটা হবে রি এর মতো। ঠিক আছে? এরপরে আমরা যেটা লিখব যে যেটা লিখব সেটা হচ্ছে না বারবার মিসটাচ হচ্ছে কেন? যেটা লিখব সেটা হচ্ছে যে আপনার রি থাকলে এটা হবে। এরপরে আসেন হচ্ছে ওই, হ্যাঁ? যদি ওই থাকে বর্ণ আকারে তাহলে ও, হস এইটা লিখব। আর যদি এই ওইটা কার আকারে থাকে ভাইয়া, হ্যাঁ? কার আকারে থাকলে ১ম ওটাকে জাস্ট ওকার করে দিব। তারপর হচ্ছে হস বসাবো। ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। আ এরপরে যেটা আসবে ভাইয়া একটু খেয়াল করেন। আ যদি আমরা পরবর্তী উচ্চারণে পরিবর্তনটা দেখতে চাই, তাহলে ১৫ নম্বরে আমরা কি দেখতে পারি? যদি এটা ও থাকে, হ্যাঁ? ও থাকলে এটা কি হবে? ও, হস। আর যদি এটা কার আকারে থাকে ভাইয়া, হ্যাঁ? যদি লাইক এরকম থাকে, হ্যাঁ? তাহলে এটা আমরা ১ম এ কি করে দিব? ওকার তারপর হচ্ছে
উহস করে দিব। আচ্ছা, একটু এগুলা সবই আমি একটা করে নিয়মে যখন যাব তখন আমি এপ্লাই করব। জাস্ট আগে আপনাদেরকে লিখে দিচ্ছি, একটা চার্ট করে দিচ্ছি। সবকিছু এক জায়গায় এনে দিচ্ছি। যেন এই জিনিসগুলো আপনারা ধরতে পারলে বা মাথায় রাখতে পারলে যেন উচ্চারণটা যেন ভাই আপনার সহজ হয়ে যায়। ব্যাপারটা এরকমই। এর বাইরে আর কিছু না। হ্যাঁ? উচ্চারণ আসলে আহামরি কঠিন কোনো জিনিস না। একটু খেয়াল করেন। তাহলে এরপরে যেটা আমরা দেখব, হ্যাঁ? এটা ১৫, এইটা ১৬। যদি আমাদের ধয় জ ফলা থাকে, হ্যাঁ? তাহলে এটাকে আমরা কি লিখব? দ, হস, ধ। কি লিখব বলেন তো ভাইয়া? দ, হস, ধ। এরপরে আসেন ১৭ নাম্বারে যেটা করব আমরা, সেটা হচ্ছে যদি ঋকার থাকে, হ্যাঁ? যদি ঋকার থাকে এইটাকে আমরা ঋকারও রাখতে পারি অথবা র ফলা রস্যিকারও দিতে পারি। ঠিক আছে ভাইয়া? একটু খেয়াল করেন। তো যে পরিবর্তনগুলো আমি এখানে লিখে দিয়েছি ভাইয়া, এইগুলো একটু মনোযোগ সহকারে আপনারা একটু দেখার চেষ্টা করবেন বা মাথায় রাখার চেষ্টা করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা কি পরিবর্তন লিখলাম আমরা আবার একটু দেখে আসি ভাইয়া শুরু থেকে। হ্যাঁ? যদি উচ্চারণে আমার সাথে একটু আপনারা একটু মিলিয়ে নেবেন আবার নিজেরা। যদি দীর্ঘই থাকে এটা রস্বই হবে, অনয়ে পরিবর্তন। যদি দীর্ঘইকার থাকে রস্বইকার হবে। যদি দীর্ঘকার থাকে দীর্ঘ থাকে রস্বু হবে। যদি দীর্ঘকার থাকে রস্বকার হবে। রেফ থাকলে রহস হবে। মূর্ধন্য থাকলে দন্ত ন হবে। সকল প্রকারের তালব্য স হবে। যুক্ত বর্ণ মাঝে বা শেষে থাকলে আলাদা হবে। ধাক্কা লাগলে হসন্ত হবে। হ্যাঁ? তারপরে কি লিখেছিলাম ভাইয়া একটু খেয়াল করি। তারপরে লিখেছিলাম যেটা যে একটু খেয়াল করি। আ যে যদি থাকে, অনুস্বর থাকে উ হস, তয় র ফলা থাকলে ত হস তয় র ফলা, হয় জ ফলা থাকলে জ হস ঝ, হয় ম থাকলে ম হস হ, ক্ষীয় খ থাকলে কি হবে ভাইয়া? প্রথমে থাকলে খ, মাঝে বা শেষে থাকলে ক হস খ। হ্যাঁ? আমি ব্যাপারটাকে আরেকটু আ বড় করে দেই। হয়তোবা আপনাদের দেখতে ভালো হবে বা লাগবে। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে যদি থাকে এটা লাইক এর মতো উচ্চারণ হবে। ওইটা যদি বর্ণ আকারে থাকে ভাইয়া, হ্যাঁ? জাস্ট ওইটা বর্ণ আকারে থাকলে ২ টাই বর্ণ। যদি কার আকারে থাকে তাহলে ১ম টা কার, পরেরটা যেভাবে আছে তে ধাক্কা লাগছে হসন্ত। একইভাবে ও থাকলে ঔ, ওটা কার আকারে থাকলে ১ম এ ওকারটা হবে। তারপর ধয় জ ফলা থাকলে দ হস ধ হবে। ঋকার থাকলে বা রস্বইকার হবে। এখন যে জিনিসটা আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি যে ভাইয়া এটা তো গেল পরিবর্তন। এখন আমরা পড়ব নিয়ম। এখন আমরা কি পড়ব ভাইয়া বলেন তো? নিয়ম। এখন একটু খেয়াল করেন। নিয়ম বলতে যেহেতু উচ্চারণ মানে ধ্বনি। ধ্বনি আসলে বর্ণের একটা মৌখিক একটা আ বৈশিষ্ট্য। তাহলে আমাদের নিয়মটা আসলে কার ক্ষেত্রে হবে? হ্যাঁ, একটা স্বরের নিয়ম। যেহেতু বর্ণ ২ ধরনের। একটা স্বরের নিয়ম হবে, আরেকটা হবে কিসের ভাইয়া বলেন তো? ব্যঞ্জনের নিয়ম। আরেকটা কিসের নিয়ম হবে ভাইয়া? ব্যঞ্জনের নিয়ম। এখন এই স্বরের ভিতরে একটু খেয়াল করেন। এই স্বরের ভিতরে আপনার যে পরিবর্তনটা আমি দেখিয়ে দিয়েছি একটু খেয়াল করেন। মোট স্বরবর্ণ কয়টা ভাইয়া বলেন তো? মোট স্বরবর্ণ আ ১১ টা, হ্যাঁ? তো এর ভিতরে কিন্তু আমি দীর্ঘইটাকে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ? দীর্ঘকারটাকে দেখিয়ে দিয়েছি, টাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর আপনার আ কি বলে এটাকে? ওইটাকে দেখিয়ে দিয়েছি, ওটাকে দেখিয়ে দিয়েছি। তাহলে ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ? তাহলে আমার হাতে থাকে কয়টা ভাইয়া? ৬ টা। ৬ টা বলতে কোন ৬ টা থাকে? তো এর ভিতরে তো এইটা তো রস্বইকার হয়ে যাবে, এইটা বাদ, এইটা হয়ে যাবে বাদ, হ্যাঁ? তো গেল কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমার কাছে থাকে আর ৪ টা। কোন ৪ টা থাকে একটু খেয়াল করেন। আমার কাছে থাকে অ, আমার কাছে থাকে আ, আমার কাছে থাকে এ। আমার কাছে কোনটা থাকে আর? এ। এখন এইটার সাথে এড হবে ও। একটু খেয়াল করেন। তাহলে স্বরের উচ্চারণ বলতে যে জিনিসটা আপনাকে পড়তে হবে বেসিক্যালি এই ৪ টার মেকানিজম পড়তে হবে। এখন কথাটা আয়ের তেমন কোনো পরিবর্তন আমরা ওইভাবে পাবো না। কেন পাবো না? এই আয়ের ব্যাপারটা একটু আলাদা টেকনিক্যাল। এটা এর ভিতরে আ এই আ টা এর মতো করে উচ্চারিত হবে।
তো যাই হোক, আর এই টা তেমন আসলে ফ্লাকচুয়েট করে না, হ্যাঁ? তাহলে আমাদের মূল উচ্চারণের যে বিষয়, সরি আসলে ভাইয়া একটু তাহলে ভাইয়া এই যে ১১ টা স্বর, হ্যাঁ? এই ১১ টা স্বরের ভিতরে আমরা পড়ব হচ্ছে অ, আমরা পড়ব হচ্ছে এ। এখন এই ১১ টার ভিতরে অ যদি অ হয়, কোথায়, কোথায় হয়? আর অ যদি ও হয়, তবে কোথায়, কোথায় হয়? কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এ যদি এ হয়, কোথায়, কোথায় হয়? এ যদি অ্যা হয়, কোথায়, কোথায় হয়? তাহলে একটু খেয়াল করেন, এর তেমন কিন্তু উচ্চারণ ফ্লাকচুয়েট করে না, হ্যাঁ? তবে এর মতো করে একটা ভেরিয়েন্ট আমরা কি করতে পারি বলেন তো ভাইয়া? আমরা একটা ভেরিয়েন্ট হচ্ছে হিসেবে আমরা পড়তে পারি। যদিও এটা আমাদের ধ্বনি হিসেবে আছে কিন্তু বর্ণ হিসেবে নাই। একটু খেয়াল করেন। তো এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, হ্যাঁ? যে স্বরের উচ্চারণের ক্ষেত্রে কোথায়, কোথায় হবে আর কোথায়, কোথায় ও হবে এই নিয়মগুলো, আর কোথায়, কোথায় হবে, কোথায়, কোথায় হচ্ছে হবে। এই বিষয়টাকে আমরা একটু প্রাধান্য দেব। একটু ধরেন আপনাকে বলা হলো কি যে ভাইয়া ১০ জন লোকের ভিতরে, হ্যাঁ? ১০ জন লোকের ভিতরে এই ৫ জন ভালো। আমার কি বলতে হবে বাকি ৫ জন হচ্ছে খারাপ? বলার দরকার নাই। তাহলে আপনি আমাকে বলেন তো এই কোথায়, কোথায় ও হবে এই মেকানিজমটা যদি আপনাকে আমি শিখিয়ে দেই, হ্যাঁ? যদি এইটা আপনাকে শিখিয়ে দেই তাহলে রেস্ট অফ দ্যা পার্ট, হ্যাঁ, কি হবে বলেন তো? টা কি হবে? অই থাকবে। আমার কথাটা কি ধরতে পারছেন? তো ব্যাপারটা আমরা ২ টাই পড়ব। কোথায়, কোথায় ও হবে, কোথায়, কোথায় থাকবে। তারপরে আমি জাস্ট টেকনিক্যালি বললাম যে আপনি যদি কোথায়, কোথায় ও হবে এইটা ধরতে পারেন, বাকি জায়গায় টা কি থাকবে বলেন তো? টা অই থাকবে। একটু খেয়াল করেন। এখন এই নিয়ম পড়ার আগে ভাইয়া আপনাকে একটা জিনিস আমি পড়িয়ে আনি। সেটা হচ্ছে শর্ত। সেটা কি ভাইয়া বলেন তো? শর্ত। শর্ত নাম্বার ১, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাথে স্বরের অবস্থান হচ্ছে অলওয়েজ তার পরে। যদি তা যুক্ত থাকে, কোনো ব্যঞ্জনের সাথে স্বরের যুক্ত সম্পর্ক, কোনো ব্যঞ্জনের সাথে কোনো স্বরের যুক্ত সম্পর্ক, দ্যাট মিনস ওই ব্যঞ্জনের ডানে বা পরে বসবে। হ্যাঁ? স্বর বা হচ্ছে কার যেটাই বলি না কেন, কারও তো এক ধরনের স্বর, তাই না? বা কেউ যুক্ত না থাকলে কে থাকবে বলেন তো? ও তো স্বর। জাস্ট আমি আমার মতো করে আরকি সূত্রটা বললাম যাতে আপনারা ব্যাপারটা ধরতে পারেন। কেমন? ধরেন ক একারে কে, হ্যাঁ? ক একারে কা, ক রসুকারে কু, আর লাইক হচ্ছে ক। দেখেন দেখা যাইতেছে ক এর আগে এটা আছে ভাইয়া। কিন্তু এই এটা না ক এর পরে আছে, হ্যাঁ? এইখানে দেখা যাচ্ছে পরে আছে। পরে থাকলেও পরে, পরে না থাকলেও পরে। ঠিক আছে? দেখা যাচ্ছে নিচে আছে। তারপরে এটা কোথায় ধরতে হবে বলেন তো ভাইয়া? পরে ধরতে হবে। আর যদি কোনো কারযুক্ত না থাকে ভাইয়া তারপরে বা শেষে কাকে ধরতে হবে বলেন তো? কে ধরতে হবে। তাহলে আমি কি ব্যাপারটা কি ক্লিয়ার করতে পারছি কিনা ভাইয়া? একটু দেখেন তো যে ব্যঞ্জনের সাথে স্বরের সম্পর্কটা আসলে কেমন? ব্যঞ্জনের সাথে স্বরের সম্পর্কটা হচ্ছে ওই ব্যঞ্জনের পরে বসবে। অর্থাৎ যুক্ত অবস্থায় পরে বসবে। সেটা কার হোক বা স্বর হোক, কারও এক ধরনের স্বর, কার চিহ্ন হোক বা হোক। তবে একটা ব্যঞ্জন অলওয়েজ একটা স্বর রিসিভ করতে পারে। ভাইয়া আপনি কখনো কি এটাকে কি মনে করেন যে কু দিছেন আবার কি কা দিতে পারবেন? পারবেন না ভাইয়া। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে একটা ব্যঞ্জন একটা স্বর রিসিভ করবে। হয় আর না হলে কার। কার থাকলে থাকবে না, থাকলে কার থাকবে না। কথা কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাহলে শর্তটা ধরতে পারছেন যে এখানে কথাটা কি বলা হইছে বলেন তো? যে ব্যঞ্জনের সাথে স্বরের সম্পর্কটা কেমন? ওই ব্যঞ্জনের পরে ১, ২ নাম্বারটা হচ্ছে ভাইয়া খুব ঠান্ডা মাথায় একটু লিখবেন এইটা যে হসন্ত ব্যঞ্জনে, হ্যাঁ ভাইয়া? হসন্ত ব্যঞ্জনে হসন্ত ব্যঞ্জনে ২ টি জিনিস হবে না। হসন্ত ব্যঞ্জনে চন্দ্রবিন্দু এবং কার এই ২ টি জিনিস হবে না। এই ২ টি জিনিস হবে না। একটু খেয়াল করেন। হসন্ত ব্যঞ্জনে কয়টা জিনিস হবে না ভাইয়া? চন্দ্রবিন্দু এবং
কার। একটু খেয়াল করেন। তাহলে এই ২ টা শর্ত আমরা একটু মাথায় রেখে নিয়মের দিকে যাব। ব্যঞ্জনের সাথে স্বরের অবস্থান তার পরে, হ্যাঁ? কার চিহ্ন বা অটা তার শেষেই ধরতে হবে। হ্যাঁ? হসন্ত ব্যঞ্জনের সাথে আমরা ২ টা জিনিস দিব না ভাইয়া। একটা হচ্ছে চন্দ্রবিন্দু, আরেকটা হচ্ছে কার চিহ্ন। ঠিক আছে ভাইয়া? তাহলে একটু খেয়াল করেন। আমরা এখন একটু নিয়মের দিকে যাই। এখন আমরা লিখব হচ্ছে স্বরের নিয়ম। কিসের নিয়ম ভাইয়া বলেন তো? স্বরের নিয়ম। হ্যাঁ? একটু খেয়াল করেন ভাইয়া। স্বরের নিয়মটা আমরা ১ম এ লিখব অ কোথায়, কোথায় ও হবে ভাইয়া। এই কথাটা লিখব। আচ্ছা, তাহলে নিয়ম ১ নাম্বারটা একটু লিখি যে, একটা নিয়মের ভিতরে ভাইয়া আমরা ৭ টা নিয়ম ফায়ার করব। কয়টা নিয়ম ফায়ার করব বলেন তো ভাইয়া? ৭ টা নিয়ম, হ্যাঁ? একটু খেয়াল করেন, যদি বলি অ এর পরে, হ্যাঁ? অ এর পরে ইউরিক থাকলে, কি থাকলে ভাইয়া? ইউরিক থাকলে, অ এর পরে ইউরিক থাকলে। অ এর পরে ইউরিক থাকলে, অ এর পরে জয়রেফ থাকলে, অ এর পরে জ ফলা থাকলে, অ এর পরে হচ্ছে আ ভাইয়া লাইক হচ্ছে অ এর পরে গয় গ থাকলে, হ্যাঁ? এইগুলো যদি থাকে তাহলে ভাইয়া অটা কি হবে জানো? ও। কি হবে ভাইয়া? অটা ও হবে। একটু ভাইয়া তাহলে ব্যাপারটা একটু আ নিয়ম যেহেতু লিখছি তাহলে আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করি। এই মানে হচ্ছে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার। এই মানে কি ভাইয়া? হ্রস্ব উকার, দীর্ঘকার। এই মানে কি ভাইয়া বলেন তো? ঋকার। এই মানে কি? এই মানে কি ভাইয়া? সরি, খ। এইগুলা যদি থাকে, হ্যাঁ? তাহলে এর পরে এগুলা থাকলে অটা ও হবে। ভাইয়া তাহলে নিয়মটা কেমন ছিল জানেন? এর পরে হ্রস্ব দীর্ঘ থাকলে ও হয়, এর পরে হ্রস্ব দীর্ঘ থাকলে ও হয়, এর পরে রিকার থাকলে ও হয়, এর পরে জয়রেফ থাকলে ও হয়, এর পরে জ ফলা থাকলে ও হয়, এর পরে গয় গ থাকলে ও হয়। আমরা না ভাইয়া এত কঠিন করে পড়ব না। আমরা জাস্ট হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে একটু টেকনিক্যালি পড়ব। কিভাবে পড়ব? একটু ছন্দ দিয়ে। এর পরে ইউরিক থাকলে, এর পরে জয়রেফ থাকলে, এর পরে গয় গ থাকলে, হ্যাঁ? অ, ও হয়। একটু খেয়াল করেন ভাইয়া। তাহলে এখন ওই যে আমি ১ম এ একটা শব্দ লিখে দিয়েছিলাম আপনাদেরকে বোর্ডে, একটু খেয়াল করেন তো নদী। আচ্ছা, শর্ত অনুযায়ী আমি কি বলছিলাম? কোন ব্যঞ্জনের সাথে যদি কোন কান না থাকে ভাইয়া, ওই ব্যঞ্জনের শেষে কে থাকবে? অ থাকবে। কে থাকবে ভাইয়া? অ থাকবে। ওকে ফাইন? আচ্ছা, এখন অ এর পরে মানে কি? পরবর্তী ব্যঞ্জনের সাথে দেখেন তো ইউরিকের এইখানে ভাইয়া দীর্ঘ ই আছে না? ওকে ফাইন, আমি পেয়ে গেছি অ এর পরে দীর্ঘ ই। তাহলে এই অটা কি হয়ে যাবে ভাইয়া? এই অটা ও হয়ে যাবে। এখন এই ৯ এর সাথে অটা যেহেতু নিহিত আছে, নিহিত থাকলে অস্পষ্ট থাকলে ও স্পষ্ট হবে আর নিহিত থাকলে এটা কার হবে। যেহেতু অটা নিহিত আছে তাহলে এই যে ৯ এর অটা এইটা তাহলে এই যে ও হয়ে গেল। কেন? কারণ এর পরে ইউরিক আছে। তাই এই ৯ এর অটা ও হয়ে গেছে। আর ভাইয়া দেখেন তো পরিবর্তন অনুযায়ী কি এইটা কি হ্রস্ব ইকার হয়ে গেল না এখন? তাহলে কি একটু খেয়াল করেন। ওই যে পরিবর্তনগুলো, হ্যাঁ? ওই পরিবর্তনগুলো দেখেন আমি এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করলাম। একটু যদি আমি টেকনিক্যালি বলি ভাইয়া, তাহলে এই দীর্ঘ ইকারটাকে আমি হ্রস্ব ইকারে কনভার্ট করছি। আর নিয়ম অনুযায়ী এইটাকে আমি কি করে দিছি? ও করে দিছি। তাহলে দেখেন তো আমি যে ২ টা সেগমেন্ট এখানে করলাম, একটা পরিবর্তন যদিও এটা নিয়মের অংশ, বাট পরিবর্তনটা করেছি এইজন্য যে এই বর্ণগুলো থাকলে আমার উচ্চারণে গিয়ে এটা হবে বা যেটা আমি লিখে দিছি সেটা হবে। ঠিক আছে? আর নিয়মটা ভাই একটু আমি সংক্ষিপ্ত করার জন্য, সংক্ষিপ্ত না আমি ডিটেইলসই আলোচনা করতেছি, বাট এটাকে এমনভাবে সাংগঠনিকভাবে নিয়ে আসছি যেন এটা যেন আপনি ইজিলি ধরতে পারেন। ঠিক আছে? এজন্য এখানে ২ টা সেগমেন্ট করা হইছে। আচ্ছা ভাইয়া, যদি আমি এখন এটাকে একটু বড় করে দেই ভাইয়া, একটু খেয়াল করেন তো গতিশীল। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে এই যে বিষয়টা গ এর সাথে কেউ নাই মানে কে আছে ভাইয়া? অ আছে। এর পরে কি এইখানে ভাইয়া ইউরিকের আছে না? ওকে। তাহলে এই এর টা কি হবে ভাইয়া? ও হবে। রাইট? আর গতি এই পরিবর্তনটা এই দীর্ঘ ইকারটা এটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকারটা। সকল প্রকারের স কোন স হবে ভাইয়া? তালব্য স হবে। সকল প্রকারের স কোন স হবে? তালব্য স। তে আমরা কি গতিশীলও বলি নাকি গতিশীল বলি? দেখেন তো ভাইয়া, আমরা কিন্তু গতিশীল বলি। ক্লিয়ার কিনা? তাহলে ধাক্কা যেখানে, হসন্ত সেখানে। আমি আবার বলতেছি ভাইয়া, ধাক্কা যেখানে, হসন্ত সেখানে। একটা হসন্তর কারণে কিন্তু আপনার কিন্তু উচ্চারণ কি হয়ে যাবে বলেন তো? চেঞ্জ হয়ে যাবে বা ভুল হয়ে যাবে। এই যে ব্যাপারটা। আচ্ছা, এখন একটু খেয়াল করেন। আমি যে ১ম এ বলছিলাম যে
আ চক্ষুর যে ব্যাপারটা একটু খেয়াল করেন তো ভাইয়া। চক্ষুর বিষয়টা একটু খেয়াল করেন তো। একটু খেয়াল করেন তো ভাইয়া। এই যে চক্ষুটা যে আমি লিখছিলাম, লেখার পরে যে আমি বললাম যে ভাইয়া এইটা আমি পরে বলতেছি একটু খেয়াল করেন। চয়ের সাথে কি কেউ আছে ভাই? চয়ের সাথে কিন্তু কেউ নাই। চয়ের সাথে কেউ নাই মানে শর্ত অনুযায়ী কাকে ধরতে হবে? অ। অ এর পরে ইউরিকের ক্ষীয় খ ধরেন আর ইউরিকের উ ধরেন। তাহলে এইটা আছে না ভাইয়া? তাহলে অ এর পরে ইউরিকের মানে অ এর পরে ক্ষীয় খ উ থাকলে এই চ এর অটা কি হবে? চো। আর এইটা পরিবর্তন অনুযায়ী মাঝে থাকলে কি হবে ভাইয়া? কয় হস খ, কয় হস খ। এখন এই কাঠটা তো এটার সাথে বসবে না। বসবে কোথায়? ক্ষয়ের সাথে। তাহলে চক্ষু। একটু খেয়াল করেন তো ভাইয়া, এখন এইটা পারা যাবে কিনা? চরজাম। চ এর সাথে কেউ নাই মানে কে আছে ভাইয়া? অ আছে, হ্যাঁ? অ এর পরে দেখেন তো ভাইয়া জয় রেপ আছে কিনা? তাহলে অ এর পরে এই যে জয় রেপ। তাহলে চ এর অটা কি হবে ভাইয়া? উচ্চারণটায় চোর এবং রেপ থাকলে কি হবে? রহস চোর। আর এই জটা থাকলে হচ্ছে বর্গীয় জ। এইটা একটু আমরা লিখে নেই ভাইয়া। এটা আমি আ লিখি নাই, জাস্ট এইখানে একটু লিখে নেন। ঠিক আছে? এইখানে কত নাম্বার ছিল? ১৭, হ্যাঁ? এইটা হচ্ছে ১৮ তে দিয়ে লেখেন হচ্ছে এই জ থাকলে ভাইয়া এই জ হবে। ঠিক আছে? একটু ভাইয়া মনোযোগ সহকারে একটু লিখবেন। তাহলে একটু খেয়াল করেন তো এটা ধরতে পারছেন কিনা? হ্যাঁ? তাহলে চ এর অটা ও হলো, রেপটা হস হলো, এই জটা এই জ হলো, আকার আছে আকার দিয়ে দিলাম। তাহলে একটু খেয়াল করেন তো, যদি আমরা বলি এখন আরেকটা শব্দ যদি নেই যে অক্ষ, হ্যাঁ? অক্ষ। আচ্ছা ভাইয়া এখানে দেখেন তো অ এর পরে এখানে ইউরিকের এইখানে ক্ষীয় খটা কি আছে না ভাইয়া? আছে। ওকে ফাইন। তাহলে এই অটা কি অ থাকতে পারে? যেহেতু স্পষ্ট সেহেতু বর্ণ আকারে নিতে হবে। আর এটা শেষে আছে কি নিতে হবে ভাইয়া? কয় হস খ। এখন এইখানে আরেকটা নিয়ম আমি পরে আসতেছি এইখানে কেন ওকার হইল? বাট আপনি আমাকে এইটা বলেন তো যে এইখানে এই বিষয়টা ধরতে পারছেন কিনা? যে অ কেন ও হলো? আর এইখানে ক হস আর খ কেন হলো? এই ওকারটা আপনি পরে আসেন। এটা এখন ধরতে হবে না। ঠিক আছে ভাইয়া? তো দেখেন অ এর পরে ইউরিক, জয়, রেপ, জ, ফলা, গয়, গ থাকলে অটা কি হবে ভাইয়া? অটা ও হবে। আচ্ছা একটু আসি আমরা। এর পরের নিয়মটা হচ্ছে আবার লিখতেছি এইখানে সুবিধার জন্য অ কোথায় ও হবে একটু খেয়াল করেন। এর ২ নাম্বার নিয়মটা হচ্ছে যে শব্দের মাঝখানে র। শব্দের মাঝখানে র। শব্দের মাঝখানের অ। শব্দের মাঝখানের অ, হ্যাঁ? যুক্ত বর্ণের অ, যুক্ত বর্ণের, হ্যাঁ? যুক্ত বর্ণের অ, হ্যাঁ? সাধারণত, সাধারণত, হ্যাঁ, কি হয়? ও হয়। সাধারণত ও হয়। একটু ভাইয়া কথাটা একটু ঠান্ডা মাথায় একটু ধরবেন, হ্যাঁ? তো যে ব্যাপারটা এখানে বলা হইছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আ লাইক হচ্ছে ব্যাপারটা একটু খেয়াল করেন। ধরেন আমি বললাম কি যে যাদব। একটু খেয়াল করেন। ১ম বর্ণ আর শেষ বর্ণের মাঝখানে n সংখ্যক বর্ণ থাকলে সেটা মাঝখানে বর্ণ। সেটা ৩ টা থাকুক, ৫ টা থাকুক, ১০ টা থাকুক, যাই থাকুক না কেন। ঠিক আছে? ভাইয়া তাহলে আমাকে একটু বলেন তো পরিবর্তন অনুযায়ী এই জ টা কি জ হবে? এই জ দিলাম আকার। কোন ব্যঞ্জনের সাথে কেউ না থাকলে শর্ত অনুযায়ী কে থাকবে ভাইয়া? অ থাকবে, তাই না? তাহলে মাঝখানের অ কি হবে ভাইয়া? ওকার। আর এইখানে দেখেন, হ্যাঁ, এইখানে আপনি অ ধরতে পারেন কিন্তু দেখেন তো ধাক্কা লাগছে কিনা? মনে রাখবেন যদি ধাক্কা লাগে কোনো ব্যঞ্জনে ওইখানে কোনো স্বর থাকতে পারবে না। তাহলে যাদবের উচ্চারণটা কি? এইটা অনুযায়ী ক্লিয়ার কিনা? হ্যাঁ? আচ্ছা ওকে ফাইন। এরপরে আসেন হচ্ছে ধরেন যুক্ত। এরপরে একটা শব্দ লিখলাম আমরা যুক্ত। তাহলে সকল প্রকারের জ কোন জ হবে? এই জ। রস্যকার আছে রস্যকার। এই যে কয়তা মনে রাখবেন সরল বর্ণ বলি আর যুক্ত বর্ণ বলি তার সাথে যদি কোনো কান না থাকে তার শেষে অ থাকে। তার শেষে কে থাকে ভাইয়া? অ থাকে। তাহলে কয়তার সাথে কোনো কান নাই মানে অ আছে। আর এইখানে কয়তা যেহেতু যুক্ত বর্ণ তাহলে এটাকে কি করতে হবে? ভাঙতে হবে। ধাক্কা লাগছে হসন্ত। ঠিক আছে? তাহলে কি হবে ভাইয়া? যুক আর এই যুক্ত বর্ণের অটা শেষে গিয়ে কি হয়ে গেল ভাইয়া বলেন তো? ওকার হয়ে গেল। কি হয়ে গেল? ওকার হয়ে গেল। এখন কি আমরা কি মুক্ত পারব না? এখন কি আমরা কি ধরেন আ শক্ত পারবো না? পারবো ভাইয়া চেষ্টা করলে পারবো। তাহলে শব্দের মাঝখানের অ, যুক্ত বর্ণের অ কি হবে বলেন তো?
ও হবে। কি হবে? ও হবে। একটু খেয়াল করেন। এরপরে যদি আমরা যদি আরেকটা নিয়ম নেই, হ্যাঁ? নিয়মটা একটু খেয়াল করেন তো ভাইয়া যে ৩ নাম্বার নিয়মটা যদি এইভাবে আমরা নেই যে শব্দের শেষে শব্দের শব্দের শেষে, হ্যাঁ ভাইয়া? শব্দের শেষে আ জ ফলা থাকলে, হ্যাঁ? শব্দের শেষে ফলা থাকলে আ পূর্ববর্তী 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 অ ও হয়। এটা আমি ১ নাম্বার নিয়মের ভিতর লিখিয়ে দিছি। তারপর আমি নিয়মটা আবার আলাদা করে লেখাচ্ছি। কারণ এইখান থেকে অনেক বেশি আসে। একটু খেয়াল করেন। ধরেন গদ্য, হ্যাঁ? আর এই যে গয়ের সাথে কেউ নাই, কেউ নাই মানে কে আছে ভাইয়া বলেন তো? অ আছে। কারণ অ এর পরবর্তীতে কিন্তু ভাইয়া জ ফলা আছে। তাহলে পূর্ববর্তী অটা কি হবে? পূর্ববর্তী অটা ও হবে। তাহলে গদ্য কি হবে ভাইয়া? ওকার। এখন এটা আলাদাভাবে নেওয়ার কারণ কি ভাইয়া? এখানে একটু বক্তব্য আছে। মনে রাখবেন ব ফলা, জ ফলা, ম ফলা মাঝে বা শেষে থাকলে যে ব্যঞ্জনের সাথে থাকে সেই ব্যঞ্জনটাকে ডাবল করে দেয়। তাহলে দয় জ ফলা, জ ফলাটা দয়ের সাথে ছিল তাহলে দটা ডাবল হয়ে গেল। এখন ডাবল হইল এটা ঠিক আছে। প্রথমে ধাক্কা লাগছে হসন্ত। এখন ভাই এইটাও তো একটা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের সাথে কোনো কান না থাকলে কে থাকে বলেন তো? অ থাকে। কে থাকে ভাইয়া? অ থাকে। তাহলে এই অটা শেষে গিয়ে কি হয়ে যাবে? যুক্ত বর্ণের অটা শেষে গিয়ে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। মানে কথাটা হচ্ছে এই ৩ নাম্বার নিয়মটা হচ্ছে ১ প্লাস হচ্ছে ২ নাম্বারই একটা মানে আ আলাদা একটা ভার্সন। কারণ এই জায়গাটাতে এই ধরনের এই যে গদ্য, পদ্য, বন্য, জন্য, ধন্য, হ্যাঁ? এই যে শব্দগুলা এইগুলার উচ্চারণ অনেক সময় আসে। এই কারণে আমি এটাকে আলাদা করে লিখে দিলাম। ঠিক আছে ভাইয়া? একটু খেয়াল করেন। তো এখন আমরা কি বলতে পারি যে এই যে উচ্চারণগুলো উচ্চারণের অ এর উচ্চারণের নিয়মটা লিখে দিলাম ভাইয়া, একটু খেয়াল করেন। তাহলে এই ৩ টা নিয়মেই আপনার মোটামুটি অ এর সব কাভার করবে। একটু খেয়াল করেন। যদি আমি আবার শব্দগুলাকে যদি একটু করে দেই, সরি, একটু রিপিট করে দেই। আ অ এর পরে যদি রস্বই, রস্বউ বা দীর্ঘই, রি বা রিকার, ক্ষীয় খ, জয় রেফ, জ ফলা, গয় গ এগুলো থাকে তাহলে ওই অটাকে আমরা কি করে দেব ভাইয়া? ও করে দেব। তাহলে দেখেন এই একটা নিয়মের ভিতরে কিন্তু আমি অ এর মেক্সিমাম নিয়ে আসছি। এর পরের নিয়ম কোনটা ছিল ভাইয়া? এর পরের নিয়ম ছিল হচ্ছে আপনার দেখেন ওইখানে ছিল ৭ টা এরপরে মাঝখানের হ্যাঁ? যুক্ত বর্ণের ও হবে ৭, ৮, ৯ আর এই যে আলাদা একটা এটা করে দিছে কারণ এইটা থেকে এই টাইপটা আপনার একটু ফ্রিকোয়েন্টলি বেশি আসে। এই কারণে এটাকে একটু আলাদা করে দিলাম আরকি। যদিও এটাকে আপনি নিয়ম হিসাবে আলাদা নিয়ম হিসাবেই না করে এটাকে ১ প্লাস হচ্ছে আপনার আ ২ এর অন্তর্গত আপনি ধরতে পারেন। হ্যাঁ? আচ্ছা তাহলে কোথায়, কোথায় ও হয় এটা আমরা কিন্তু ধরতে পারছি। একটু খেয়াল করেন। এখন আসেন হচ্ছে যদি আপনাকে আমি বলি যে কোথায়, কোথায় থাকবে, হ্যাঁ? কোথায়, কোথায় থাকবে। একটু ভাইয়া খেয়াল করেন। ১ নাম্বার হচ্ছে নেগেটিভ অ, নেগেটিভ অ, নেগেটিভ অই থাকবে। নেগেটিভ কি হবে বলেন তো? অই থাকবে। লাইক মনে করেন যে আমি যদি বলি, হ্যাঁ? যে একটু খেয়াল করেন। ধরেন অকাল, অকাল একটা শব্দ লিখলাম, হ্যাঁ ভাইয়া? অকাল। একটু খেয়াল করেন। কাল মানে সময়, অকাল মানে অসময়। তার মানে এই টা কিন্তু এখানে ভাইয়া নেগেটিভ একটা অর্থ দিছে, হ্যাঁ? তাহলে এই অকালের টা চেঞ্জ হবে না। তাহলে অকালের টা কি হবে? অকাল। ধাক্কা লাগছে কি হবে বলেন তো? হসন্ত। তাহলে অজানা কি হবে ভাইয়া একটু বলেন তো আমাকে? অজানা, হ্যাঁ? অজানা একটু খেয়াল করেন। তাহলে জানা মানে জানি, অজানা মানে কি জানি না, জানি না। তাহলে এটা নেগেটিভ তাহলে এটা কি অজানা হবে নাকি এটা অজানাই থাকবে? অজানা। এটা কি থাকবে বলেন তো? অজানা। তাহলে নেগেটিভ কি হবে না বলেন তো ভাইয়া? চেঞ্জ হবে না। নেগেটিভ কখনোই কি হবে না? চেঞ্জ হবে না। নেগেটিভ কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে? আচ্ছা একটু। এরপরে ২ নাম্বারটা যদি আমি বলি যে এর পরে ভাইয়া, হ্যাঁ? এর পরে যদি থাকে, এর পরে যদি থাকে, এর পরে যদি থাকে, এর পরে যদি থাকে, হ্যাঁ? তাহলে এই টা কখনোই চেঞ্জ হবে না। টা কি হয়ে যাবে ভাইয়া? হয়ে যাবে। একটু খেয়াল করেন ভাইয়া, ব্যাপারটা যদি আমি বলি ধরেন শত, হ্যাঁ? তারপর যদি আমি বলি ভাইয়া শতেক, হ্যাঁ? তারপর যদি আমি বলি ভাইয়া সমাজ, হ্যাঁ? একটু খেয়াল করেন ভাইয়া,
সমাজ। কি বলতেছি ভাইয়া? বলেন তো? সমাজ। একটু। তাহলে এই যে, যে শর্ত অনুযায়ী, হ্যাঁ? শর্ত অনুযায়ী আমি কি বলছিলাম ভাইয়া? একটু খেয়াল করেন তো। কোন ব্যঞ্জনের সাথে যদি কোন কান না থাকে, কে থাকবে? অ। তাহলে এইখানেও অ আছে, এইখানেও অ আছে। হ্যাঁ? তাহলে আমি কি বলতে পারি অ এর পরে অ আছে। তাহলে প্রথম অ চেঞ্জ হবে না। আর সকল প্রকার স কোন স থাকবে বলেন তো ভাইয়া? তালব্য স। আরেকটা জিনিস মনে রাখবেন, এই শেষে অটা যদি ধাক্কা না লাগে, যদি এটা টানা যায়, সুরেলা ভাব হয়, তাহলে ওই শেষ অটা ও হয়ে যাবে। এটাকে আমি সথ বলি নাকি এটাকে আমি শত বলি? এটাকে কিন্তু আমি শত বলি। তার মানে এই অটাকে আমি টানতে পারছি। তাহলে এটা কি হবে ভাইয়া? ওকার হবে। একইভাবে সকল প্রকারের স তালব্য স হবে। আর এই স এর সাথে কেউ ছিল না। মানে কি কে ছিল ভাইয়া? এই স এর সাথে কেউ ছিল না মানে হচ্ছে অ ছিল। কে ছিল ভাইয়া বলেন তো? এই স এর সাথে কে ছিল? অ ছিল। একটু খেয়াল করেন। তাহলে অ এর পরে এখানে কিন্তু এ ছিল। তাহলে এই অ আনচেঞ্জড। তার মানে এখানে সো হবে না, এটা স হবে। স, তে আর একটা কথা বলছিলাম কিন্তু ভাইয়া, ধাক্কা লাগলে হসন্ত। এই কথাটা একটু মাথায় রাখবেন। ধাক্কা লাগলে কি হবে বলেন তো ভাইয়া? হসন্ত হবে। ওকে? আচ্ছা। এখন এই শব্দটাতে আসি তো। সকল প্রকারের স কোন স হবে পরিবর্তন অনুযায়ী ভাইয়া? তালব্য স। এই স এর সাথে কেউ নাই, কোন কান নাই মানে কি? অ আছে। আর এই ম এর সাথে কে আছে? আ আছে। তাহলে কি আমি বলতে পারি অ এর পরে আ আছে, অ এর পরে যদি আ থাকে তাহলে প্রথম অ আনচেঞ্জড হবে। কি হবে বলেন তো? আনচেঞ্জড হবে। একটু খেয়াল করেন। তাহলে এই স, তারপরে এই মা আর এই যে কি হলো? জ তে ধাক্কা লাগলো এইটা। তাহলে দেখেন এই অটা কিন্তু চেঞ্জ হয় না। কারণ অ এর পরে আ ছিল। ঠিক আছে? আর এখানে অ এর পরে এ ছিল। তাহলে নিয়মটা আমরা কিভাবে পড়তে পারি? অ এর পরে অ থাকলে, অ এর পরে আ থাকলে, অ এর পরে এ থাকলে প্রথম অ আনচেঞ্জড। প্রথম অ কি হয়ে যাবে ভাইয়া? আনচেঞ্জড। আমার কথাটা কি আপনারা কি ধরতে পারছেন? ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে ফাইন। এরপরে যে জিনিসটা আমি বলবো, ঠিক আছে একটু খেয়াল করেন। ধরেন আরেকটা নিয়ম যদি আমি এখানে করি যে অ এর পরে এটা ২ নাম্বার গেল, ৩ নাম্বারটা নিয়ম যদি আমি নেই, ঠিক আছে? অ এর পরে যদি কোনো যুক্ত বর্ণ থাকে, অ এর পরে কি থাকলে ভাইয়া? যুক্ত বর্ণ। অ প্লাস অ এর পরে মানে প্লাস মানে পরে যদি কোনো যুক্ত বর্ণ থাকে ভাইয়া, হ্যাঁ? যুক্ত বর্ণ থাকলে, হ্যাঁ, অ কি হবে? অটা অই থাকবে। কি হবে? অটা অ থাকবে। এখন এইখানে কয়েকটা ব্যতিক্রম যুক্ত বর্ণ আছে ভাই, একটু খেয়াল করেন। ব্যতিক্রম যুক্ত বর্ণ মানে কি? এইখানে ব্যতিক্রম যুক্ত বর্ণ মানে হচ্ছে ওই যে জয় রেফ, ক্ষীয় খ, জ ফলা, গয় গ। ভাইয়া এই কয়টা ব্যতীত, এই কয়টা ব্যতীত যদি অন্য কোনো যুক্ত বর্ণ থাকে তাহলে এই অটা অই হবে। আর অ এর পরে যদি এই কয়টা যুক্ত বর্ণ থাকে তাহলে সেইখানে হচ্ছে অটা ও হবে। এটা তো ভাই আমি ১ম ১ নাম্বার নিয়মেই আমি দেখাই দিছিলাম, তাই না? তো এই কয়টা যুক্ত বর্ণ ব্যতীত অন্য কোনো যুক্ত বর্ণ যদি থাকে, লাইক ব্যাপারটা যদি আপনি যদি এখন যদি একটু দেখেন, দেখেন ব্যাপারটা ধরতে পারেন কিনা? যদি আমি বলি অন্ধ, ভাই, তাহলে এই অ এর পরে এই যে কি একটা যুক্ত বর্ণ নয় ধ আছে না ভাইয়া? তো এখন এই অটা তাহলে কি হবে? আনচেঞ্জড হবে। আর এই যুক্ত বর্ণের সাথে কোনো কান নাই মানে কি আছে ভাইয়া? অ আছে। কান নাই মানে কি আছে? অ আছে। তাহলে যুক্ত বর্ণের অ শেষে গিয়ে আবার কি হবে ভাইয়া? ও হবে। এবং যুক্ত বর্ণ শর্ত অনুযায়ী যেন কি সরি ওই পরিবর্তন অনুযায়ী কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে কি আমরা কি বলতে পারি যে এই অন্ধর ব্যাপারটা এরকম, একটু খেয়াল করেন তো ভাইয়া। আ বিষয়টা এরকম কিনা, হ্যাঁ? অন ধাক্কা লাগছে আর এই যে, যে অ ছিল যুক্ত বর্ণের সাথে এইটা শেষে গিয়ে কি হয়ে গেছে? ওকার হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া বলেন তো? ওকার হয়ে গেছে। তাহলে অ এর পরে যুক্ত বর্ণ থাকলে অ কি হবে না? চেঞ্জ হবে না। কি হবে না? চেঞ্জ হবে না। শুধু এই কয়টা ব্যতীত ভাইয়া। এই কয়টা থাকলে অটা কি হয়ে যাবে বলেন তো? ও হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে আমাদের অ এর উচ্চারণ মোটামুটি শেষ। এখন আমরা এর উচ্চারণ নিব। এর উচ্চারণ একটু খেয়াল করেন। এ কোথায়, কোথায় অ্যা হয়? একটু খেয়াল করেন। এ কোথায়, কোথায় অ্যা হয়? এই ব্যাপারটা আমরা একটু দেখব। একটু খেয়াল করেন। ১ম এ আমরা লিখব যে এর পরে অনুস্বর লা, ন। এটাকে আমরা টেকনিক্যালি একটা শব্দ দিয়ে ডাকতে পারি। এই শব্দটাকে আমরা বলতে পারি মুখস্থর জন্য। কারণ এটা অং এর মতো উচ্চারিত হয়। অংলান। এরপরে কি থাকলে? অংলান থাকলে, হ্যাঁ? এরপর অংলান থাকলে কি হয়? এ অ্যা হয়। এ কি হয় ভাইয়া বলেন তো? অ্যা হয়।
ব্যাপারটা কি ধরতে পারছেন? এরপরে অনুস্বর লা নয়। এটাকে আমরা উচ্চারণ দিক থেকে জাস্ট একটা শব্দ আকারে মানে এটা জাস্ট টেকনিক্যালি একটা শব্দ অম্লান। মানে সুবিধার জন্য ধরা আরকি। ঠিক আছে? তাহলে এরপর অম্লান থাকলে এটা কি হবে? হবে। একটু খেয়াল করেন। ধরেন আমি যদি বলি মেলা, হ্যাঁ? আচ্ছা আমাকে একটু বলেন তো ভাইয়া আপনারা আমি কি এই কথাটা ক্লিয়ার করতে পারছি কিনা? লা এর আগে দেখা যাইতেছে আছে। কিন্তু দেখেন তো ঘটনাটা কি এরকম না ভাইয়া যোগ এ যোগ লা তাহলে ওই যে আপনাকে শর্তটা পড়িয়ে আসছিলাম ভাইয়া বুঝছেন? হ্যাঁ? যে কোনো ব্যঞ্জনের সাথে হ্যাঁ, স্বর যেভাবেই থাকুক না কেন ওই স্বরটা ওই ব্যঞ্জনের পরে থাকবে। কোথায় থাকবে? পরে থাকবে। তাহলে লা এর আগে নাই, লা এর আগে আছে। তাহলে লা এর আগে যদি থাকে এই এর উচ্চারণটা কি হবে ভাইয়া? হবে। তাহলে এটা কি মেলা হবে? নাকি এটা মেলা হবে? কি হবে ভাইয়া? মেলা হবে। কি হবে? মেলা। ওকে? আচ্ছা ভাইয়া তাহলে এটা কি খেলা হবে? নাকি হচ্ছে খেলা হবে? বলেন তো ভাইয়া আমাকে। এটা খেলা হবে? নাকি হচ্ছে খেলার উচ্চারণ খেলা হবে? নাকি খেলার উচ্চারণ খেলা হবে? কোনটা হবে ভাইয়া? খেলার উচ্চারণ কি হবে বলেন তো? খেলার উচ্চারণ খেলা হবে। কি হবে? খেলা হবে। তাহলে এরপরে যদি অম্লান, অনুস্বর, লা, ন এগুলা থাকে তাহলে এটা হবে। ভাইয়া একটু খেয়াল করেন তো আমি যদি এটাকে আরো একটু অন্যভাবে করি যদি আপনারা ধরতে পারেন কিনা? দেখেন তো যে আ বাসায় ধরেন বাবা একটা মাছ কিনে এনেছে। সেই মাছটার নাম হচ্ছে ট্রয়কের টে, অনুস্বর রয়কের রা। আচ্ছা এই অনুস্বরের আগে কি ট আছে না এ আছে? অবশ্যই ভাইয়া এখানে এ আছে। তাহলে এটা টেংরা হবে নাকি এটা ট্যাংরা হবে? আর অনুস্বর থাকলে পরিবর্তন অনুযায়ী কি হবে? হস এবং ধাক্কা লাগছে দেখেন হসন্ত কি হবে? ট্যাং রা। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাইয়া? তাহলে এরপরে যদি অনুস্বর লা, ন এগুলা থাকে তাহলে ওই এটাকে আমরা কি করে দিব? ওই একটাকে আমরা অবশ্যই এক করে দিব। কি করে দিব ভাইয়া বলেন তো? এক করে দেব। ঠিক আছে? আচ্ছা, ওকে। একটু। এরপরে ধরেন আরেকটা নিয়ম যদি আমরা নেই, সেই নিয়মটা হচ্ছে কি? একটু খেয়াল করেন যে ২ নাম্বার নিয়মটা হচ্ছে একের ধারণায়, একের ধারণায়, একের ধারণায় কি হবে ভাইয়া বলেন তো? হবে। হ্যাঁ, একটু খেয়াল করেন। ব্যতিক্রম দিয়ে আমরা কি লিখবো? ব্যতিক্রম দিয়ে লিখবো হচ্ছে একটি। ব্যতিক্রম দিয়ে কি লিখবো ভাই? ব্যতিক্রম দিয়ে লিখবো হচ্ছে একটি। একটি শব্দে একের ধারণা থাকার পরেও হ্যাঁ, এইখানে এটা এই থাকবে। একটি হবে। একটি এর উচ্চারণ কি হবে ভাইয়া বলেন তো? একটি এর উচ্চারণটা হবে একটি। একটি এর উচ্চারণ কি হবে বলেন তো ভাইয়া? একটি। তাহলে একের ধারণা ব্যাপারটা কেমন? ধরেন এই যে একা, একা কথাটার ভিতরে এক আছে কিনা একটু খেয়াল করেন। তারপরে ধরেন হচ্ছে আ একটা, এইখানে একের ধারণা আছে কিনা? তারপর হচ্ছে মনে করেন যে আ একদিন, হ্যাঁ? একটু খেয়াল করেন। একদিন। হ্যাঁ? এইখানে একের ধারণা আছে কিনা? আছে। তাহলে একের ধারণা তারপরে একজন, তারপর হচ্ছে মনে করেন যে এই রকমের যে একের ধারণা যেখানে থাকবে। তাহলে এইটা কি ভাইয়া আপনার একা হবে? নাকি একের ধারণা থাকার কারণে এটা একা হবে, একা হবে। এটা কি একটা হবে? নাকি এটা একটা হবে? একের ধারণা যেখানে এ সেখানে। একের ধারণা যেখানে ভাইয়া এ সেখানে। এই কথাটা আমরা মনে রাখবো। ব্যতিক্রম কোনটা ভাইয়া বলেন তো? একটি। ব্যতিক্রম কোনটা? একটি। তাহলে একটু খেয়াল করেন। এটা কি একদিন হবে? নাকি একদিন হবে ভাইয়া? একদিন হবে। কি হবে বলেন তো? একদিন। তাহলে একের ধারণায় কি হবে ভাইয়া? হবে। হ্যাঁ? ব্যতিক্রম হচ্ছে একটি। ঠিক আছে? আর সাধারণত আ শব্দের শেষে হ্যাঁ, আমরা আসলে যদি চিন্তা করি এইভাবে যে সাধারণত শব্দের শেষে, হ্যাঁ? শব্দের শেষে, হ্যাঁ? শব্দের শেষে এটা কি থাকে? থাকে। যেমন মনে করেন যে পথে, পথের যে একারটা, হ্যাঁ? এটা তো পথা হবে না। এটা কি হবে? পথেই হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে ব্যাপারটা। তাহলে ওই কোথায়, কোথায় হবে ভাইয়া, এইটা যদি আপনি জানতে পারেন তাহলে মোটামুটি রেস্ট অফ দ্যা পার্ট এটা কি হয়ে যাবে? হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে আমরা
স্বরের যে ব্যাপারটা দেখলাম, হ্যাঁ? একটু খেয়াল করেন। স্বরের যে শুরু থেকে যে বিষয়গুলো আমরা একটু দেখলাম, সেই জিনিসগুলা আমরা আবার একটু আ রিপিট করি। দেখেন তো ভাইয়া এইখানে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? অ এর পরে ইউরিক থাকলে জয়রেফ থাকলে জ ফলা, গয় গ থাকলে অ, ও হবে। তারপর হচ্ছে মনে করেন যে কি বলছিলাম ভাইয়া? শব্দের মাঝখানের অ, যুক্ত বর্ণের অ, ও হবে। শব্দের শেষে জ ফলা থাকলে পূর্ববর্তী অ, ও হবে। একটু দেখেন তো ভাইয়া। এরপরে কি বলছিলাম? যে কোথায়, কোথায় হবে? নেগেটিভ চেঞ্জ হবে না। এর পরে থাকলে, এর পরে থাকলে, এর পরে কি থাকলে বলেন তো ভাইয়া? এর পরে থাকলে ওই আনচেঞ্জড, হ্যাঁ? তারপরে আমরা কি বলছিলাম? এর পরে যুক্ত বর্ণ থাকলে ওই আনচেঞ্জড। শুধু এই কয়টা যুক্ত বর্ণ ব্যতীত। এই কয়টা যুক্ত বর্ণ থাকলে ওই টা কি হয়ে যাবে ভাইয়া? ও হয়ে যাবে। ওকে ফাইন। আমাদের শেষ হয়ে গেল। এরপরে আসবে কোথায়, কোথায়? হবে। কোথায়, কোথায়? হবে। একটু খেয়াল করেন তো ভাই, আমি বলছিলাম এর পরে অম্লান থাকলে এর পরে অম্লান। অম্লান হচ্ছে মানে হচ্ছে অনুস্বর লা, ন। এরপরে অম্লান থাকলে হবে। ঠিক আছে? যেমন মেলা না হয়ে মেলা হবে, খেলা না হয়ে খেলা হবে, তেলাপোকা না হয়ে তেলাপোকা হবে। ঠিক আছে? ওকে ফাইন। একের ধারণা যেখানে সেখানে ব্যতিক্রম একটি, হ্যাঁ? এখানে হচ্ছে একটি শব্দের ভিতরে এর উচ্চারণটা হচ্ছে বিবৃত না হয়ে সংবৃত হয়ে গেছে। বিবৃত মানে হচ্ছে জাস্ট ঠোঁটটা একটু আড়াআড়ি ভাবে প্রসারিত হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে দেখেন একা কি হয়ে গেল? একের ধারণা আছে এইজন্য হয়ে গেল। একটি হয়ে গেল। একদিন হয়ে গেল। আমার কথাটা কি আপনারা কি ধরতে পারছেন? তো মোটামুটি আপনার এই যে বিষয়গুলো, হ্যাঁ? স্বরের উচ্চারণ এইটা হয়ে গেল। এখন আসেন হচ্ছে একটু ব্যঞ্জনের উচ্চারণ ভাইয়া। ব্যঞ্জনের উচ্চারণ একটু খেয়াল করেন। ১ নাম্বার দিয়ে লিখবেন আ ব্যঞ্জনের উচ্চারণ। ব্যঞ্জনের উচ্চারণ একটু খেয়াল করেন ভাইয়া। ১ নাম্বার দিয়ে যেটা লিখবো সকল প্রকারের ভাইয়া। তালব্য মূর্ধন্য দন্ত হ্যাঁ? সকল প্রকারের ভাইয়া পরিবর্তন কোন লিখছিলাম? তালব্য কোন লিখছিলাম ভাইয়া? তালব্য হ্যাঁ? কিন্তু এই যে এই এর সাথে যদি ত, থ, ন, র, ল, রি। রি মানে হচ্ছে রিকার। আর এই মানে হচ্ছে আপনার ফলা, হ্যাঁ? একটু খেয়াল করেন এইগুলা যুক্ত থাকলে এই টা তখন ভাইয়া দন্ত হয়ে যাবে। কোন হয়ে যাবে ভাইয়া বলেন তো? দন্ত হয়ে যাবে। একটু খেয়াল করেন ভাইয়া। যদি বলি আ আ শ্রাবণ, শ্রাবণ। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, ধরেন এখন আমরা কিন্তু উচ্চারণে কিন্তু 90% শেষ করে ফেলছি। আচ্ছা ভাইয়া এই যে শ্রাবণ কথাটা যখন আমি বললাম ভাই, হ্যাঁ? এটা বলার সাথে, সাথে আপনাকে আগে পরিবর্তনের দিকে যেতে হবে। হ্যাঁ? কোথায় যেতে হবে ভাইয়া? পরিবর্তনের দিকে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া এই টা কোন হবে? মূর্ধন্য হবে। ঠিক আছে? আচ্ছা শর্ততে কি ছিল? কোন ব্যঞ্জনের সাথে কোন কান না থাকলে কে থাকে? থাকে। এইখানেও কান নাই কিন্তু আছে। কিন্তু বাট এখানে ধাক্কা লাগছে ভাইয়া। ধাক্কা লাগলে হসন্ত। হসন্ত ব্যঞ্জনের সাথে আর কার, হ্যাঁ? আপনার হচ্ছে চন্দ্রবিন্দু কোনটাই হবে না। এবং দেখেন তো এই সকল প্রকার তালব্য হওয়ার কথা ছিল। কিন্তু এই এর সাথে ভাইয়া, এই এর সাথে দেখেন তো এর একটা ভেরিয়েশন ফলা যুক্ত আছে না ভাইয়া? তাহলে কি এই টা কি ভাইয়া দন্ত হবে নাকি তালব্য হবে? তাহলে এই টা কি ভাইয়া দেখেন তো এরকম হয়ে গেল না? এবং এই যে ফলা এই যে আকার আর মাঝখানের টা যেন কি হবে ভাইয়া? পড়িয়েছিলাম ও হবে। মূর্ধন্য থাকলে যেন কোন হবে ভাইয়া? দন্ত ন হবে। ধাক্কা লাগলে যেন কি হবে ভাইয়া? হসন্ত হবে। গট ইট ভাই? আচ্ছা ওকে ফাইন। আমরা যদি আরেকটা শব্দ নেই, হ্যাঁ? আরেকটা শব্দ যদি নেই একটু খেয়াল করেন তো ভাইয়া ধরা যায় কিনা শব্দটাকে? আ একটু ধরেন বিষয়টা এরকম। শৃগাল, শৃগাল মানে হচ্ছে শিয়াল। ভাইয়া এই যে এই এর সাথে দেখেন তো এই এর সাথে কি ভাইয়া রিকার যুক্ত আছে না? তাহলে এটা কোন হবে ভাইয়া বলেন তো? দন্ত সরি আ ফলা দিলেও হবে। ঠিক আছে? কিন্তু মানে আপনি আপনার মতো করে দিবেন। ঠিক আছে? একটু খেয়াল করেন। এইটা ঋকারও দিতে পারেন অথবা আ দন্ত দিয়ে ফলা রস্যিকারও দিতে পারেন। পরিবর্তন আমি ২ টাই লিখিয়েছিলাম। ঠিক আছে? শ্রীগাল একটু শ্রীগাল ধাক্কা লাগলে কি হবে ভাইয়া? হসন্ত হবে। আবার এটার বিকল্প উচ্চারণ এই যে ঋকারটাকে আপনি এইভাবে দিতে পারেন ফলা রস্যিকার। তাহলে এটা কি হবে ভাইয়া বলেন তো? শ্রীগাল। গট ইট?
ওকে ভাইয়া? তাহলে এই যে বিষয়টা ধরেন আরেকটা শব্দ যদি আমি নেই আ কুস্তি। আরেকটা শব্দ আমি কি নিলাম ভাইয়া বলেন তো? কুস্তি। তাহলে দেখেন তো এই যে এখানে দন্ত স এর সাথে কি ভাইয়া ত আছে না? তাহলে এই স টা কি তালব্য স হওয়ার মতো কোনো এবিলিটি রাখে? নাকি এটা দন্ত সই থাকবে? এবং যুক্ত বর্ণ ভাঙতে হবে পরিবর্তন অনুযায়ী। তাহলে এটা কি হবে ভাইয়া? কুস-তি। কি হবে ভাইয়া? কুস-তি। ধরতে পারছেন ব্যাপারটা? তাহলে এটা আমরা কিভাবে পড়ব? সকল প্রকারের স তালব্য স হবে। সকল প্রকারের স কোন স হবে ভাইয়া? তালব্য স হবে এবং এর সাথে যদি এই ৬ টার কোনটা যুক্ত থাকে ত, থ, ন, র, ল, রি, হ্যাঁ? তখন এটা তালব্য স না হয়ে কোন স হয়ে যাবে ভাইয়া? দন্ত স হয়ে যাবে। কোন স? দন্ত স। একটু খেয়াল করেন। তারপরে আমরা যদি আরেকটা আ নেই, একটু খেয়াল করেন ২ নাম্বারটা। হ্যাঁ, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মোস্ট ফ্রিকোয়েন্টলি আসা কোয়েশ্চেন, হ্যাঁ? হয়, ব, ফলা, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, এই হয় বা ফলার এই টা না ভাইয়া হবে অলওয়েজ। এইটা কি হবে? অলওয়েজ হবে। অল এ এল ডব্লিউ এ ওয়াই এস অলওয়েজ কি হবে? হুম, বোঝা যাচ্ছে। আ এই হয় বা ফলার টা অলওয়েজ কি হবে ভাইয়া? হবে। এখন এই ২ টা হটা ২ টা জিনিস হবে। এই হয়ের আগে যদি অ বা আ থাকে, হ্যাঁ? তারপরে যদি থাকে তাহলে ওই হটা ভাইয়া ও হ্রস্ব হবে। কি হবে? ও হ্রস্ব হবে। আর যদি ভাইয়া এই হয়ের আগে যদি অ, আ ব্যতীত অন্য স্বর থাকে, হ্যাঁ? অন্য স্বরের পরে যদি হ থাকে, তাহলে ওই হটা ভাইয়া উ হ্রস্ব হবে। কি হবে ভাইয়া বলেন তো? উ হ্রস্ব হবে। একটু খেয়াল করেন ভাইয়া ব্যাপারটা। ধরেন আমি যে কথাটা বলছি আপনি জাস্ট একটু মিলানোর চেষ্টা করেন। ধরেন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে এই শব্দটা। আচ্ছা। দেখেন তো এইখানে হয় এর আগে কি আছে ভাইয়া? আ আছে। তাহলে এই হয় এর আগে আ থাকলে হটা কি হবে? ও হবে। আর যুক্ত বর্ণ কি হবে ভাইয়া? যুক্ত বর্ণ ভাঙতে হবে বা আলাদা হবে। তাহলে কি হবে ভাইয়া? এই হয় এর আগে আ আছে তাহলে এই হটা কি হবে? ও হ্রস্ব। আর এই টা অলওয়েজ কি হবে ভাইয়া? হবে। কি হবে? হবে। এই যে আকার ছিল আকার, এই যে তে ধাক্কা লাগছে ভাইয়া হসন্ত। ক্লিয়ার কিনা ভাইয়া? ধরতে পারছেন? ধাক্কা লাগলে কি হবে ভাই? হসন্ত হবে। ধাক্কা লাগলে কি হবে? হসন্ত হবে। একটু খেয়াল করেন। যদি আমি বলি যে জিহ্বা একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে একটা জিনিস পড়িয়ে আসছিলাম যে আ জয়ের সাথে দেখা যাচ্ছে জয়ের আগে আছে। বেসিক্যালি টা জয়ের পরে আছে। তাহলে হয়ের আগে কি জ আছে? নাকি হয়ের আগে হচ্ছে আছে? দেখেন তাহলে এখানে হস যোগ তারপর হচ্ছে একটু খেয়াল করেন। তাহলে এই টা কি? এই টা কি? অ, আ ব্যতীত অন্য একটা স্বর। তাহলে অন্য স্বরের পরে আছে। তাহলে এই টা কি হবে? এই টা হচ্ছে হ্রস্ব হবে। কি হবে? হ্রস্ব। আর এই টা অলওয়েজ কি হবে? হবে। আকার আছে, আকার। আর এই যে জি ছিল, এই যে জি। আমার কথাটা কি ধরতে পারছেন ভাইয়া? তাহলে আয়ের পরে থাকলে ওই টা হ্রাস, অন্য স্বর থাকলে অন্য স্বরের পরে যদি থাকে তাহলে ওই টা হ্রাস হবে। কি হবে ভাইয়া? হ্রাস হবে। একটু খেয়াল করেন। আশা করি এটা ধরতে পারছেন। ঠিক আছে? এখন যদি আমরা অন্য আরেকটা শব্দ নেই, ধরেন এইটা পারবেন কিনা? এই যে হয়ের আগে আছে তাহলে এটি কি হবে বলেন তো ভাইয়া? বিউ আর এই টা কি হবে অলওয়েজ আর তে ধাক্কা লাগছে ভাইয়া কি হবে? বিউভাল। কি হবে উচ্চারণটা? বিউভাল। তাহলে ব্যাপারটা এইভাবে মনে রাখবেন হয় বা ফলার টা অলওয়েজ হবে। আয়ের পরে থাকলে ওইটা ও হ্রাস, অন্য স্বরের পরে থাকলে ওইটা হ্রাস হবে। ঠিক আছে? আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা জিনিস নেই, এইটা হচ্ছে ব্যঞ্জনের মোস্ট আরেকটা ৩ নাম্বার দিয়ে যে গয় গ, হ্যাঁ? একটু খেয়াল করেন। গয় গ যদি ১ম এ থাকে ভাইয়া, কোথায় থাকলে বলেন তো? ১ম এ থাকলে এটা গয় জ ফলা চন্দ্রবিন্দু হবে। আর যদি এটা মাঝে বা শেষে থাকে ভাইয়া, কোথায় থাকে বলেন তো? মাঝে বা শেষে। একটু খেয়াল করেন। শেষে থাকলে এইটা গয় হস, গয় চন্দ্রবিন্দু জ ফলা। গয় হস, গয় চন্দ্রবিন্দু জ ফলা হবে। একটু খেয়াল করেন ব্যাপারটাকে। যদি আপনারা ধরেন তাহলে আ এইভাবে একটু চিন্তা ভাবনা করে একটু বিবেচনা করবেন যে আসলে ব্যাপারটা যা লিখছি সেটা আপনারা ধরতে পারছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। ধরেন আমি যদি বলি
লাইক এরকম যে জ্ঞানী। আচ্ছা ভাই আমাকে বলেন তো এই দীর্ঘ ইকারটা কি হবে হ্রস্ব ইকার? আর গয় গ কোথায় আছে ভাইয়া? ১ম এ। তাহলে ১ম এ থাকলে কি হবে? গয় জ ফলা চন্দ্রবিন্দু। আকার আছে দিলাম আকার। এই যে দীর্ঘ ইকার আছে দিলাম হ্রস্ব ইকার জ্ঞানী। ধরতে পারছেন? আচ্ছা। এখন যদি আমি বলি যে বিজ্ঞান, একটু খেয়াল করেন। কথাটা আমি আমি বললাম বিজ্ঞান। গয় গটা কোথায় আছে? মাঝে। মাঝে থাকলে জাস্ট গ হ্রস্ব, গয় চন্দ্রবিন্দু। একটু খেয়াল করেন তো। তাহলে বি গয় গ আছে এখানে মাঝে গ হ্রস্ব, গয় চন্দ্রবিন্দু, আকার, নতে ধাক্কা লাগছে ভাইয়া কি হবে? বিজ্ঞান। একটু ভাইয়া যদি আমি বলি প্রজ্ঞা, হ্যাঁ? একটু খেয়াল করেন তো গয় গটা কোথায় আছে ভাইয়া? শেষে। আর এই যে যুক্ত বর্ণের অটা যেন কি হবে ভাইয়া? নিয়ম অনুযায়ী ও হবে। তাহলে প্রজ্ঞার উচ্চারণটা কি হবে ভাইয়া? প্রজ্ঞার উচ্চারণটা হবে এরকম। ঠিক আছে? যুক্ত বর্ণের অটা ও হয়ে গেল। গয় গ শেষে আছে কি হবে? গয় হ্রস্ব, গয় চন্দ্রবিন্দু, আকার হবে। ঠিক আছে ভাইয়া? তাহলে গয় গ ১ম এ থাকলে গয় জ ফলা চন্দ্রবিন্দু, মাঝে বা শেষে থাকলে গয় হ্রস্ব, গয় চন্দ্রবিন্দু। দ্যাটস ইট। হ্যাঁ? ওকে? তাহলে দেখেন সকল প্রকারের স তালব্য স হবে যদি তার সাথে ত, থ, ন, র, লি যুক্ত থাকে তাহলে ওইটা কি হবে বলেন তো? দন্ত স হবে। হয় বা ফলার বট অলওয়েজ ভ হবে। অ বা আ এর পরে হ থাকলে ও হ্রস্ব হবে। অন্য স্বর থাকলে উ হ্রস্ব হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে গয় গ ১ম এ থাকলে গয় জ ফলা হবে। মাঝে বা শেষে থাকলে গয় হ্রস্ব, গয় চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করেন। এখন এইটার সাথে এড হবে ভাইয়া আমাদের হচ্ছে ফলার উচ্চারণ। কিসের উচ্চারণ বলেন তো? ব ফলা, ম ফলা, আরেকটা হচ্ছে জ ফলা। হ্যাঁ? এই ফলার উচ্চারণটা এড হবে আমাদের সাথে। ঠিক আছে? আচ্ছা এখন ফলার একটা চিরাচরিত বৈশিষ্ট্য কি জানেন ভাইয়া? এরা হচ্ছে এমন একটা জিনিস এরা সাধারণত মাঝে শব্দের মাঝে বা শেষে যে ব্যঞ্জনের সাথে থাকে ওই ব্যঞ্জনকে সাধারণত ডাবল করে দেয়। তবে ১ম এ যুক্ত থাকলে এরা উচ্চারণ হয় না। তবে সরল বর্ণের সাথে যুক্ত থাকলে ওই সরল ব্যঞ্জন বর্ণটিকে ডাবল করে। কিন্তু যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত থাকলে এরা ওই যুক্ত ব্যঞ্জনটাকে ডাবল করতে পারে না। একটু খেয়াল করেন ব্যাপারটা। ধরেন আমি কথাটা এটা লিখব যে আ ব ফলা, ম ফলা, আ জ ফলা, হ্যাঁ? জফলা ১ম এ ১ম এ থাকলে, হ্যাঁ? ১ম এ থাকলে ১ম এ থাকলে উচ্চারণ হয় না ভাইয়া। ১ম এ থাকলে কি হবে না বলেন তো? উচ্চারণ উচ্চারণ হবে না। উচ্চারণ হবে না। ১ম এ থাকলে কি হবে না ভাইয়া? উচ্চারণ হবে না। একটু খেয়াল করেন। যেমন আমি যদি বলি আ ধরেন লাইক ব্যাপারটা এরকম, হ্যাঁ? যে কয়েকটা শব্দ নিয়ে যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন হচ্ছে জ্বর, হ্যাঁ? তারপর হচ্ছে শ্মশান, হ্যাঁ? শ্মশান। তারপরে যদি বলি সেন, সেন মানে হচ্ছে বাজ পাখি। সেন মানে কি পাখি ভাইয়া? বাজ পাখি। একটু খেয়াল করেন। তো ধরেন এই যে ব্যাপারটা জ্বর ব ফলা ১ম এ আছে তাহলে কি হবে না? উচ্চারণ হবে না, ধাক্কা লাগছে হসন্ত। শ্মশান কি হবে? সকল প্রকার তালব্য স, শান ধাক্কা লাগছে হসন্ত। এখন একটা ফ্যাক্ট আছে ভাই। ম ফলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। হ্যাঁ? ও চলে গেলে একটা রেশ রয়ে যাবে। আগের ওই যে ব্যঞ্জনের সাথে থাকবে ওই ব্যঞ্জনের উপরে। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে দেখেন এই জ ফলা ১ম এ আছে এর সাথে। তাহলে এটা কি হবে না? উচ্চারণ হবে না। সেন ধাক্কা লাগছে হসন্ত। তাহলে আমি কি বলতে পারি যে ব ফলা, ম ফলা, জ ফলা শব্দের ১ম এ থাকলে উচ্চারণ হবে না। শব্দের ১ম এ থাকলে কি হবে না ভাইয়া? উচ্চারণ হবে না। হ্যাঁ, তবে এইখানে একটা কথা আছে, হ্যাঁ? ২ নাম্বারে গিয়ে সেই কথাটা এখন আমরা লিখব যে তবে, তবে শব্দের, শব্দের মাঝে বা শেষে, শেষে থাকলে যে ব্যঞ্জনের সাথে থাকবে যে ব্যঞ্জনের সাথে থাকবে যে ব্যঞ্জনের সাথে থাকবে সাথে থাকবে ওই ব্যঞ্জন ওই ব্যঞ্জন দ্বিত্ব বা ডাবল হবে। ওই ব্যঞ্জন কি হবে? দ্বিত্ব হবে। একটু খেয়াল করেন ভাইয়া। ধরেন আমি যদি বলি যে লাইক এরকম যে ধরেন
পদ্মা। কি বললাম আমি বলেন তো? পদ্মা। ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এরপরে আমি বললাম হচ্ছে বিশ্ব। ওকে ফাইন। আ এরপরে আমি বললাম হচ্ছে আ গদ্য। দেখেন তো ভাইয়া এখানে ব্যাপারগুলা এরকম কিনা একটু যে পদ্মা, এই পয়ের সাথে কেউ নাই মানে আছে। এর পরে যুক্ত বর্ণ থাকলে ওই টা চেঞ্জ হবে না। তাহলে এটা কি হবে? এবং থাকার কারণে এটা ২ বার হবে। আর থাকার কারণে একটা চন্দ্রবিন্দু হবে। তবে হসন্ত ব্যঞ্জনের সাথে চন্দ্রবিন্দু এবং কার হবে না। তাহলে পদ্মার উচ্চারণটা কি ভাই এরকম হয় কিনা দেখেন তো? এবং ওই টা কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? ডাবল হয়ে গেছে। আচ্ছা। তো এখন যুক্ত বর্ণের সাথে কেউ না থাকলে কে থাকে? থাকে। এবং এই ফলাটা এর সাথে যুক্ত আছে। তাহলে দেখেন তো ভাইয়া আ ওই কয়বার হবে? ২ বার এবং ধাক্কা লাগছে কি হইছে? হসন্ত হইছে। ২০ শো এবং যুক্ত বর্ণের টা শেষে গিয়ে কি হয়েছে? ওই নিয়ম অনুযায়ী শেষে গিয়ে হয়ে গেছে। এইখানেও যুক্ত বর্ণের টা শেষে গিয়ে হবে আর ফলার কারণে হ্যাঁ, কি হবে বলেন তো? টা ২ বার হবে। আর এর পরে যদি জয় রেফ ফলা গয় গ থাকে তাহলে ওই টা কি হবে? হবে। তাহলে এই গয়ের টা কি হবে ভাইয়া? গয় ওকার হবে। ফলা থাকার কারণে এই ২ বার হবে এবং এই এর সাথে এই যুক্ত বর্ণের টা শেষে গিয়ে ভাইয়া ওকার হবে। তাহলে এই ২ টা নিয়ম দিয়ে কিন্তু মোটামুটি আমরা ফলার সবকিছু কিন্তু একটু ক্যাপচার করতে পারছি। একটু খেয়াল করেন। তো এখন কথাটা হচ্ছে কি যে ধরেন আ যদি এখন এই ফলাটা যদি এরকম থাকে, এতক্ষণ ছিল কিরকম জানেন? পদ্মা, এর সাথে পদ্ম বা পদ্মা। মনে করেন যে এই এর সাথে কি ছিল? ছিল। কিন্তু এখন ঘটনাটা না ভাইয়া একটু ব্যতিক্রম ঘটছে। এখানে হস সরি হস ত প্লাস হচ্ছে এর সাথে ফলা যুক্ত আছে। তাহলে যদি যুক্ত বর্ণের সাথে হচ্ছে ফলা, ফলা, ফলা থাকে তাহলে না ওই ফলার উচ্চারণটা হবে না। ঠিক আছে? তাহলে এইটার উচ্চারণটা আবার দ্বিত্ব হবে না। কারণ ও তো মনে করো যে এই সরল বর্ণের সাথে নাই। ও আছে যুক্ত বর্ণের সাথে। যুক্ত বর্ণের সাথে থাকলে ওই ফলার কি হবে না? উচ্চারণটা ওইভাবে হবে না। তাহলে কি হবে? ত তো ঠিক আছে? ওকে? ক্লিয়ার কিনা? তাহলে মোটামুটি আমরা যে জিনিসটা দেখলাম ফলা, ফলা, ফলার যে নিয়মটা এটা দেখলাম। এখন একটা নোট আমরা একটু লিখব যে কিছু, কিছু শব্দে হ্যাঁ? এই ফলার উচ্চারণটা হয়। ঠিক আছে? যেমন সেটা কি গং টন লন। এটাকে আমরা কিভাবে বলবো? গং হ্যাঁ? গং টন লন। এই ৬ টার সাথে যদি যুক্ত থাকে ভাইয়া, হ্যাঁ? তাহলে এর উচ্চারণ হবে। এর উচ্চারণ হবে। একটু খেয়াল করো ভাইয়া। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ? একটু। ধরো আমি বললাম কি যে বাগ্মী। কথাটা এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হবে। এবং এইখানে ভাইয়া এই এর সাথে যুক্ত আছে। তাহলে এর উচ্চারণটা হবে। তাহলে কি হবে? আর যুক্ত বর্ণ কি হবে ভাইয়া? আলাদা হবে। তাহলে কি হবে? বাগ মি। কি হবে ভাইয়া বলো তো? বাগ্মী। ঠিক আছে? এরপরে যদি আমি বলি জন্ম, এরপরে কি বললাম ভাইয়া? জন্ম। যুক্ত ব্যঞ্জনের সাথে কেউ না থাকলে থাকে। আর যুক্ত ব্যঞ্জন শেষে গিয়ে হয়। ওকে ফাইন। আর এই এর সাথে কি আছে ভাইয়া? হ্যাঁ, জয়ের সাথে কি আছে? কেউ না থাকলে আছে। তাহলে আমি কি বলতে পারি? এর পরে আছে। তাহলে এইখানে আবার কোন সূত্রটা এপ্লাই হইছে? হ্যাঁ, এর পরে থাকলে ওই আনসেন্স। তাহলে এটা কি হবে ভাইয়া? জন্ম। এটা কি হবে ভাইয়া? জন্ম। তাহলে এর পরে থাকলে প্রথম আনচেঞ্জড এবং দ্বিতীয় টা শেষে গিয়ে কি হয়ে যাবে ভাইয়া? হয়ে যাবে। তাহলে গুল্ম একই কথা, কুটমল একই কথা, হ্যাঁ? তারপর হচ্ছে এই তো তারপরে বাংময় একই কথা। ঠিক আছে? এই যে বিষয়টা, ঠিক? তো এখন আমরা মোটামুটি উচ্চারণের শেষ পর্যায়ে চলে আসছি। এখন যদি আমরা আমাদের জয়কলির যে সিলেক্টেড এবং হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইন করা যে শব্দগুলা, হ্যাঁ? সেই শব্দগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখি এখন আমরা সলভ করতে পারি কিনা। ভাইয়া আমি কিন্তু একটা কথা বলে দিয়েছিলাম, হ্যাঁ? যে বর্ণের উচ্চারণ ২ রকমের হয়। কয় রকমের ভাইয়া? ২ রকমের। একটা হচ্ছে ভাইয়া কি বলছিলাম? সংবৃত, আরেকটা যেন কি ভাইয়া? বিবৃত। আরেকটা কি ভাইয়া? বিবৃত। ওকে ফাইন। সংবৃতর বৈশিষ্ট্য যেন কি বলছিলাম ভাইয়া? ঠোঁটের টান কম হবে অর্থাৎ ঠোঁটটা গোল বেশি হবে। আর বিবৃততে যেন কি বলছিলাম ভাইয়া? ঠোঁটের টান বেশি হবে বা গোল
কম হবে, এটা গোল বেশি, এটা গোল কম, এটা টান কম, এটা টান বেশি ভাই। ব্যাপারটা এরকম একটু খেয়াল করি। হ্যাঁ? তো এখন এই যে শব্দগুলা অবর্ণের স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিকটা কিন্তু ভাইয়া বিবৃতর ভিতরেই যাবে। স্বাভাবিকটা কিসের ভিতরে যাবে? বিবৃত। স্বাভাবিক যদি বিবৃতর ভিতরে যায় ভাইয়া, তাহলে ব্যাপারটা ঘটবে হচ্ছে অ কোথায়, কোথায়? অ হবে। অ কোথায়, কোথায়? অ হবে এইটা। একটু ভাইয়া এখন যদি আমি বলি এইখানে ব্যাপারটা এইভাবে ধরা যায় কিনা? আচ্ছা অ এর পরে এই যে অ ভাইয়া, হ্যাঁ? অ এর পরে কি এ আছে না? তো ভাইয়া আমি কি এইখানে কি এই জিনিসটা কি পড়িয়ে আসছি না ভাইয়া একটু দেখেন তো। অ এর পরে এ থাকলে, অ এর পরে এ থাকলে, হ্যাঁ, অ এর পরে কি থাকলে ভাইয়া বলেন তো? এই যে দেখেন তো ভাইয়া, এইখানে কি আমি পড়িয়ে আসছি না? অ এর পরে অ থাকলে, অ এর পরে আ থাকলে, অ এর পরে এ থাকলে ওই অ আনসেন্সড, ওকে ফাইন। তাহলে আমরা এখন ওই স্লাইড থেকে কি আমরা কি এটা কি বলতে পারি ভাইয়া যে এই কথাটা বলা যায় কিনা যে এই যে অ এর পরে এ আছে, হ্যাঁ? তাহলে এই অ আনসেন্সড এবং ধাক্কা লাগছে হসন্ত। তাহলে অ এর পরে এ আছে আনসেন্সড এবং এইখানে কিন্তু একটা ধাক্কা লাগছে ভাইয়া, এটা একটু টাইপ মিস্টেক। এখানে একটা হসন্ত হবে। কি হবে ভাইয়া বলেন তো? হসন্ত হবে। ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করেন। কোন ব্যঞ্জনের সাথে কোনো কান নাই ভাইয়া। শর্ত অনুযায়ী যেন কে থাকে ভাইয়া? অ থাকে। আচ্ছা ভাইয়া অ এর পরে কি এইখানে কি আ আছে না ভাইয়া? দেখেন তো আ আছে। অ এর পরে কি আছে? আ আছে। তাহলে অ এর পরে আ থাকলে এই অ কি? আনসেন্স। তাহলে কথা কথাই থাকবে। আচ্ছা একটু খেয়াল করেন। তো এই একই তো কথা। অ এর পরে কি আছে ভাইয়া? অনাথের অ এর পরে কি আছে? আ আছে। অ কি হবে? আনসেন্স। থতে ধাক্কা লাগছে ভাইয়া হসন্ত। ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করেন। তো এই অনাচা এই শব্দটা একটু টাইপ মিস্টেক আসছে ভাইয়া। একটু খেয়াল করেন তো। এই যে এটাকে নেগেটিভ অনাচার, অনাচার কথাটাকে আপনারা যদি এইভাবে ভাঙেন অন যোগ আচার, হ্যাঁ? তাহলে একটু খেয়াল করেন। তো এই অনটাকে নেগেটিভ ধরেও অটাকে অ রাখতে পারেন অথবা এটা যেহেতু সন্ধি হয়ে গেছে, এইখানে আপনারা কিন্তু অ এর পরে কিন্তু এইখানে আ ধরতে পারেন, হ্যাঁ? আ ধরলে তাহলে অ এর পরে আ থাকলে এই অ কি হবে? আনসেন্স। তাহলে এই অনাচার উচ্চারণটা কি হবে ভাইয়া? অনাচার। ধাক্কা যেখানে ভাইয়া হসন্ত সেখানে। ধাক্কা যেখানে হসন্ত সেখানে। ওকে ফাইন। ভাইয়া আচ্ছা একটু খেয়াল করেন তো এই অটল, এই অটলে দেখেন তো ভাইয়া অ আছে না? ট এর সাথে কি অ আছে না ভাইয়া? তাহলে অ এর পরে অ আছে। তাহলে এই প্রথম অটা কি চেঞ্জ হবে? হবে না। ধাক্কা লাগছে হসন্ত। ধাক্কা যেখানে হসন্ত। একটু ভাইয়া দেখেন তো ক এর সাথে অ আছে, হ্যাঁ? ল এর সাথেও কেউ নাই মানে অ আছে এবং এই লটা কি মাঝখানের ল না? মাঝখানের ল এর সাথে অ আছে। তাহলে মাঝখানের অটা ও হবে এবং প্রথম অটা চেঞ্জ হবে না। কারণ আমরা শিখে ফেলছি অ এর পরে অ থাকলে, অ এর পরে অ থাকলে প্রথম অ কি হয় না ভাইয়া? চেঞ্জ হয় না। প্রথম অ কি হয় না? চেঞ্জ হয় না। তাহলে একটু খেয়াল করেন তো ভাইয়া এইখানে ব্যাপারটা এরকম কিনা যে এই যে ক এর সাথে অ ছিল, হ্যাঁ? তারপর এই যে ল এর সাথে অ ছিল, তারপর এই যে মতে ধাক্কা লাগছে হসন্ত, হ্যাঁ? আর এই মাঝখানের অটা ও হবে আর এই অ এর পরে অ থাকার কারণে প্রথম অ চেঞ্জ হবে না। তাহলে আমরা কি এখন কি কলমের উচ্চারণটা কি ধরতে পারছি ভাইয়া? ক্লিয়ার কিনা? ওকে ফাইন ক্লিয়ার। আচ্ছা একটু খেয়াল করো। এই যে ব্যাপারটা আহ অদ্য অ এর পরে যুক্ত বর্ণ, এই যে আমি একটা নিয়ম লেখাইছিলাম না ভাইয়া? নিয়মটা কি এরকম ছিল না দেখেন তো? অ এর পরে যদি জয় রেপ জ ফলা, হ্যাঁ, এইগুলা থাকে তাহলে অটা চেঞ্জ, অটা কি হবে? ও হবে। আচ্ছা তাহলে এই অটা ও হইছে। কিন্তু ভাই এখানে যুক্ত বর্ণ তো বা এটা একটু টাইপ মিস্টেক হয়েছে। তাহলে ওদ্যর উচ্চারণটা কি হবে? ওদ, ওদ ধাক্কা লাগছে আর যুক্ত বর্ণের অটা যেন শেষে গিয়ে কি হয়ে যায় ভাইয়া? ওকার হয়ে যায়। তাহলে কি হবে? ওদ্য। কি হবে? ওদ্য। এখানে আরেকটা এইটা একটা নিয়ম জাস্ট মাথায় রাখলে হবে। এক অক্ষর, এক অক্ষর মানে হচ্ছে ওটাকে আমরা বাংলিশ করব মন। তাহলে যে কয়টা ভাওয়াল থাকবে ওই কয়টা অক্ষর থাকবে। তাহলে একটা ভাওয়াল আছে একটা অক্ষর আছে। আর এক অক্ষর যখন কোনো শব্দ হবে ভাইয়া, হ্যাঁ, এক অক্ষর বিশিষ্ট শব্দের, হ্যাঁ, প্রথম যে অটা থাকে সেই অটা ও হয়ে যায়। তাহলে এটা কি হবে? মন। ওকে ফাইন। আচ্ছা একটু একটু অত্যাচার, অত্যাচার একটু ভাইয়া এইখানে একটু আছে, টাইপ মিস্টেক হয়ে গেছে। অত্যাচার ভাইয়া একটু খেয়াল করেন। অত্যাচার কথাটাকে যদি আমরা আলাদা করি, সন্ধি বিচ্ছেদ করি, অতিযোগ আচার ভাইয়া, অতিযোগ কি হবে ভাইয়া বলেন তো? আচার। একটু খেয়াল করেন। তো এই অতিযোগ আচার যদি হয় ভাইয়া, তো ব্যাপারটা এরকম একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, হ্যাঁ? অ এর পরে কি আছে ভাইয়া? ওই যে ইউরিক। অ এর পরে কি আছে ভাইয়া বলেন তো? এই যে দেখেন তো অ এর পরে ইউরিকের এই ব্যাপারটা ধরতে পারছেন কিনা? হ্যাঁ?
যদি ধরতে পারেন তাহলে আমাকে একটু বলেন তো। অ এর পরে এইখানে ইউরিকের কি আছে? রস্বই দীর্ঘই আছে না? তাহলে এই অটা কি হবে? ও হবে ভাইয়া। কি হবে বলেন তো? ও হবে। একটু খেয়াল করেন। তাহলে অতিযোগ আচার, হ্যাঁ? তাহলে অ এর পরে এই আছে, এইজন্য এই অটা কি হয়ে যাবে ভাইয়া? ও হবে, হ্যাঁ? তো এখন এই যদি এইভাবেও ধরেন, আবার যদি অ এর পরবর্তীতে জ ফলা, এই যে অ এর পরবর্তীতে জ ফলাও ধরেন, তাতেও অটা কি হবে? ও হবে। ও। আর জ ফলা যার সাথে থাকবে ও ডাবল হয়ে যাবে। আছে কার সাথে? ত এর সাথে। ডাবল কি হবে? ত। অত। ধাক্কা যেখানে হসন্ত সেখানে। অত তা, হ্যাঁ? আর কি হলো? এই যে চার ধাক্কা লাগছে হসন্ত। ভাইয়া এইটা না, এটা একটু মিস্টেক আছে, হ্যাঁ ভাইয়া? এটা আমি ঠিক করে দিলাম। তাহলে অত্যাচার, নট অত্যাচার, অত্যাচার হবে। ঠিক আছে? আচ্ছা, গর্হ কিভাবে হইল ভাইয়া? একটু খেয়াল করেন তো। গয়ের এটা কি র ফলা কি যুক্ত বর্ণের অ? যুক্ত বর্ণের অটা কি হবে ভাইয়া? ওকার হবে। আর হতে ধাক্কা লাগে নাই, শেষে যদি ধাক্কা না লাগে শেষ হতে, তাহলে ওটা কি হয় ভাইয়া? ও হয়। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, একটু খেয়াল করেন। একইভাবে ভাইয়া এই যে যুক্ত বর্ণের অটা কি হবে? ও হবে। আর শেষে ধাক্কা লাগে নাই, তাহলে কি হবে ভাইয়া? ব্র। এটা কি ব্রত নাকি ব্রত? ব্রত হবে। ঠিক আছে ভাইয়া? এটা ঠিক আছে। রক্ষিত, রক্ষিত ভাইয়া একটু টাইপ মিস্টেক আছে, ভাইয়া ঠিক করে দিচ্ছি। র এর সাথে কি কি আছে বলেন তো ভাইয়া? অ আছে। তাহলে অ এর পরে ইউরিক আছে, ক্ষীয় খ আছে, যেটাই থাকুক না কেন, তাহলে এই রটা কি হবে? রো হবে। আর ক্ষীয় খ মাঝে আছে, কি হবে? ক হস খ। কি হবে ভাইয়া? ক হস খ। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। তাহলে এই র এর সাথে অ থাকার কারণে, হ্যাঁ, আর অ এর পর ইউরিক থাকার কারণে এটা ও হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্ষীয় খ কি হবে বলেন তো? ক্ষীয় ক হবে হচ্ছে ক হস খ। এখন এই রস্বীকারটা কার সাথে যাবে? পরবর্তী খ এর সাথে, হ্যাঁ। আর এটা কি রক্ষিত না রক্ষিত? শেষ ততে ধাক্কা লাগে নাই, তাহলে কি হবে? ওকার হবে। কি হবে ভাইয়া? ওকার হবে। আমরা কি ধরতে পারছি? তাহলে কি একটা ব্যাপার কি ধরতে পারছেন, যে একটা শব্দ সামনে আসার সাথে সাথে তার পরিবর্তনটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ভাই, পরিবর্তন মাস্ট। যদি পরিবর্তন আপনি মিস করেন, বা পরিবর্তন যেগুলো লিখিয়েছি আমি, এগুলো যদি মাথায় না রাখেন, তাহলে এই জীবনে আপনার উচ্চারণটা ক্লিয়ার হবে না। ক্লিয়ার কিনা? আচ্ছা, এর পরের স্লাইডে কি বলছে দেখি ভাইয়া একটু। ও সরি, এই পরের স্লাইডটা তো আমিই নিছি। ওকে, ফাইন। ওকে, আমার স্লাইড শেষ। কোথায় আমার স্লাইড শেষ? এই যে আমরা আসি। আচ্ছা, স্বাভাবিক উচ্চারণ একটু খেয়াল করেন। তাহলে আকাশ, চেঞ্জ হয় নাই। আরেকটা কথা বলি, স্বাভাবিকের আরেকটা শর্ত আছে ভাইয়া। স্বাভাবিকের আরেকটা শর্ত কি জানেন? স্বাভাবিকের আরেকটা শর্ত হচ্ছে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে, হবে না। স্বাভাবিক মানে চেঞ্জ হবে না। তাহলে এর স্বাভাবিক উচ্চারণ মানে কি ভাই? চেঞ্জ হবে না। একটু খেয়াল করেন। তাহলে আকাশ, চেঞ্জ হয় না। আকাশ, একাশ তো বলি না, ধাক্কা যেখানে হসন্ত সেখানে। ধাক্কা যেখানে হসন্ত সেখানে। হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ নাই। একটু খেয়াল করেন, এখানে কোনো তেমন নিয়মও নাই। আচ্ছা ভাইয়া, এই গয় গড় ব্যাপারটা, গয় গড় ব্যাপারটা আমি কি বলছিলাম ভাইয়া? যদি প্রথমে থাকে ভাইয়া, যদি প্রথমে থাকে তাহলে কি হবে? গয় জ ফলা চন্দ্রবিন্দু হবে। ভাইয়া এই কথাটা বলছি কিনা? আর যদি মাঝে বা শেষে থাকে গয় হস গয় চন্দ্রবিন্দু হবে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন তো। এই যে গয় গ প্রথম আছে ভাইয়া, গয় জ ফলা, গয় জ ফলা চন্দ্রবিন্দু, এবং নতে ধাক্কা লাগছে হসন্ত, গয় জ ফলা, হ্যাঁ, তারপর চন্দ্রবিন্দু আকার ধাক্কা লাগছে না, এটা জ্ঞাত বলি না জ্ঞাত বলি? ধাক্কা না লাগলে শেষ অটা যেন কি হবে ভাইয়া? ও হবে। ওকে, একটু খেয়াল করেন ভাইয়া। তাহলে এই যে জ্ঞাপন ভাইয়া, দেখেন তো ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? একটু গয় গ প্রথমে আছে, তাহলে কি হবে? গয় জ ফলা চন্দ্রবিন্দু আকার, মাঝখানের অ ভাইয়া, মাঝখানের অটা কি হবে? ওকার হবে। নতে ধাক্কা লাগছে ভাইয়া, কি হবে? হসন্ত হবে। কি হবে ভাইয়া? হসন্ত হবে। ক্লিয়ার ভাইয়া? আমরা কি ধরতে পারছি বিষয়টা? ওকে, ফাইন। এরপরে কি আছে ভাইয়া দেখি, এরপরে শব্দে পরের স্লাইডে কি আছে। এখন আমরা দ্রুত শেষ করতে পারবো, ঠিক আছে ভাইয়া? একটু এ, এর উচ্চারণ দুই ধরনের হবে ভাইয়া। কয় ধরনের? এ হচ্ছে, এ হচ্ছে এ হবে, অথবা এ হচ্ছে এ হবে। ঠিক আছে? আচ্ছা, একটু দেখি লেকচারটা খুব সুন্দরভাবে দেখি ধরতে পারি কিনা। আচ্ছা, এ ধ্বনি সংবৃত উচ্চারণ। সংবৃত মানে কি ভাইয়া? সংবৃত মানে হচ্ছে এটা ঠোঁটের টান কি কম। তাহলে দেখেন, আমি একটি কথাটা এটা হবে না ভাইয়া, এখানে জাস্ট হচ্ছে একটা হসন্ত হবে। একের ধারণায় কি হবে ভাইয়া? একের ধারণায় এ
এ হবে। ব্যতিক্রম কোনটা বলছিলাম? একটি। আচ্ছা, আমরা কি দেশ বলি না দেশ বলি? দেশ বলি। তাহলে এই এটা চেঞ্জ হবে না। ধাক্কা লাগছে হসন্ত। আমরা কি এলো বলি নাকি এলো বলি? এলো। এলো মানে আসা অর্থে আরকি। আচ্ছা, বিবৃত এর উচ্চারণ। আচ্ছা ভাইয়া, একের ধারণা থাকলে একটি ব্যতীত ও যত একের ধারণা আছে, হ্যাঁ? সেটা কি হবে জানো ভাইয়া? ওই এটা যেন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। তাই না ভাইয়া? তাহলে এইখানে একটু টাইপ মিস্টেক আছে ভাইয়া। একটু ভাইয়া ঠিক করে দিচ্ছি। এটা কি হবে? এটা হচ্ছে একটা। এটা কি হবে? একটা। ভাইয়া এটা হচ্ছে স্লাইড করা হইছে তো এখানে ওয়ার্ড গুলো হচ্ছে ভেঙে যায়। ঠিক আছে? তো আমাদের বাংলা বিচিত্রার ভিতরে এগুলা সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এগুলো দেওয়া আছে এবং এইখানে যে ফরম্যাটটা ইনক্লুড করা আছে এটা বাংলাদেশের যে বাংলা রিলেটেড যে সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলা একাডেমি, সে বাংলা একাডেমিকে অনুসরণ করে, হ্যাঁ, সেই বাংলা একাডেমির নিয়মটাকে ফলো করে এইখানে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এই জয়কলিটাকে কি করা হয়েছে বলেন তো ভাই? সাজানো হয়েছে। এবং একটা কথা হচ্ছে কি জানেন? জয়কলি আপনাদের শুধু একটা বই না, হ্যাঁ? এইটাকে আপনারা একটা গাইডলাইন অথবা এটাকে কি বলা যায়? মানে আপনার একটা গৃহ শিক্ষকও বলতে পারেন। যে এই বইয়ের ভিতরে যে জিনিসগুলো ধরেন ভেঙে এই ব্যাখ্যা এবং বিস্তারিত বলা আছে এবং শিক্ষার্থীর জন্য এমনভাবে টপিকগুলো সাজানো যেন শিক্ষার্থীরা নিজে পড়েই, হ্যাঁ, একজন শিক্ষকের অনুপস্থিতিতে নিজে পড়েই যেন এই বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করতে পারে। অর্থাৎ যে টপিকটাই থাকুক না কেন সেই টপিক রিলেটেড যেন সে যেন সম্যক জ্ঞান লাভ করতে পারে। তো ভাই, জয়কুলির বই সেটা সায়েন্স হোক, সেটা আর্টস, কমার্স যে সেগমেন্টেরই হোক না কেন, এক সেট বই মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির পথপ্রদর্শক। আর আমি যেহেতু বাংলা পড়াই, আমি নির্দ্বিধায় বলতে পারি যে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একাদশ, দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে ভর্তি পরীক্ষা এবং এই ভর্তি পরীক্ষা পরবর্তীতেও যদি আপনারা জব ওরিয়েন্টেড কোনো কথা চিন্তা করেন, আ জয়কুলির বিকল্প শুধু জয়কুলি নিজে। তো হয়তোবা আপনারা আমার কথাটা বিশ্বাস করতেছেন না। কিন্তু যদি একটা বই হাতে নিয়ে দেখেন, চিন্তা করেন, কি আছে কি নাই, উত্তরটা আপনারাই পেয়ে যাবেন। আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখি আমাদের টপিকে ফেরত আসি একটু। তাহলে এখানে একটা হবে না ভাইয়া, কারণ যুক্তবর্ণ ভাঙতে হবে। এটা কি হবে ভাইয়া? একটা। এই যে এর পরে অম্লান থাকলে, এর পরে কি থাকলে ভাইয়া? এরপরে এরপরে অনুস্বর, এরপরে লা, এরপরে ন থাকলে এ কি হবে ভাইয়া? এ হবে। এ কি হবে বলেন তো? এ হবে। তাহলে এই যে শর্ত অনুযায়ী বয়ের পরে এ আছে, এরপরে লা আছে। এই যে কি হয়ে গেছে? এ আ হয়ে গেছে। খেলা কি হয়ে গেছে? খেলা হয়ে গেছে। আমার কথাটা কি ধরতে পারছেন ভাই? তাহলে দেখেন আমি যে ২ টা সেগমেন্ট করছি। একটা পরিবর্তন, হ্যাঁ? একটা পরিবর্তন আরেকটা কি করছিলাম ভাই বলেন তো? নিয়ম। তাহলে এই ২ টা ব্যাপার কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? হুম? যে এই ২ টা বিষয় ছাড়া আসলে উচ্চারণ ওইভাবে আপনারা ক্লিয়ার করতে পারবেন না। ঠিক আছে ভাই? আচ্ছা, এর পরের স্লাইড কোনটা? আচ্ছা, ব ফলা। ব ফলা এই যে আদিতে ব ফলা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ হয় না। তবে মধ্যে বা অন্তে থাকলে যে ব্যঞ্জনের সাথে থাকে এটা ডাবল হয়। ঠিক আছে? ওকে ফাইন। এটা আমি পড়িয়ে ফেলছি। ওকে? এরপরে কোনটা? ম ফলা। এরপরে কোনটা? জ ফলা পড়িয়েছি। এরপরে এই যে অধ্বনির বিবৃত উচ্চারণ। আচ্ছা ভাইয়া, বি অ এর বিবৃত, এর ২ টা উচ্চারণ হবে। আপনার কি হবে বলেন তো? অ হবে, আর না হলে কি হবে ভাইয়া? ও হবে। ওকে ফাইন। তাহলে যদি হয় ঠোঁট গোল কম হয়, যদি ও হয় ঠোঁট গোল বেশি হয়। আর এখানে বলছে কি সংবৃত্ত বলে নাই। তার মানে টা ও হয় এটা চায় নাই। বিবৃত চাইছে মানে কি ঠোঁট গোল কম হইছে। ঠোঁট গোল কম হইছে, ঠোঁটের টান বেশি হইছে। আচ্ছা, দেখি তো এইটা কোথায়? হ্যাঁ, আরেকটা কথা বলি, বিবৃতর ভিতরেই হচ্ছে আপনার স্বাভাবিকের উচ্চারণটা নেওয়া হয়েছে। কার উচ্চারণটা নেওয়া হয়েছে ভাইয়া বলেন তো?
স্বাভাবিকের উচ্চারণটা নেওয়া হয়েছে। তাহলে দেখেন তো এইটা অনেক, অ এর পরে এ আছে, হ্যাঁ, তাহলে এই অ কি চেঞ্জ হবে না। তাহলে এই অ যদি চেঞ্জ না হয় তাহলে এই অ থেকে যাবে। তাহলে অ থাকার নামই কি ভাইয়া? বিবৃত। ওকে ফাইন। অ এর পরে রস্যকার আছে তাহলে অতুল হবে। তাহলে এটা কি হবে? ও তুল। কি হবে ভাইয়া? অতুল। এইটা অ এর পরে ইউরিক আছে, এটা কি হবে ভাইয়া? ও দীর্ঘইকার আছে, কি হবে ভাইয়া? হ্রস্বইকার, হসন্ত, ধাক্কা যেখানে হসন্ত সেখানে, ঠিক আছে? আচ্ছা এইখানে ক এর পরে, হ্যাঁ, ইউরিকের ই আছে, তাহলে এটা কি হবে? কো, হ্যাঁ, রু মূর্ধন্য কি হবে ভাইয়া? দন্ত না, ধাক্কা লাগছে হসন্ত, ঠিক আছে? তাহলে করুন। তাহলে দেখেন তো ভাইয়া এইখানে ও হইছে, এইখানে ও হইছে, এইখানে ও হইছে, আর এইখানে অ এর পরে, হ্যাঁ, এই যে এ থাকার কারণে অটা কি হয়েছে ভাইয়া? অ হয়েছে। আর অটা অ থাকার নামে কি ভাইয়া বলেন তো? বিবৃত। আর বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক মানে চেঞ্জ হবে না, চেঞ্জ না হলে ওটা স্বাভাবিক, এবং ওটাকে আমরা, ওই শর্টটাকে আমরা কার ভিতরে ধরবো? বিবৃতর ভিতরে ধরবো। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ কেমন? একটু ভাইয়া অধ্যাপক, হ্যাঁ, অধ্যাপক একটু খেয়াল করেন। অ এর পরে এখানে দেখেন তো ভাইয়া, অ এর পরে ইউরিক, জয় রে, জ ফলা, গয় গয়, এটা যদি থাকে এই অটা কি হবে ভাইয়া? ও হবে। এটা কি হবে? ও হবে। ও হওয়ার নাম কি ভাইয়া? সংবৃত। ও, অটা ও হয়ে যাওয়ার নাম কি ভাইয়া? সংবৃত। বিবৃত মানে কি? অটা কি হবে ভাইয়া? অটা অ হবে। কি হবে ভাইয়া বলেন তো? অ হবে। আর এই ধরনের উচ্চারণ নাই আসলে, ঠিক আছে? এটা হচ্ছে কার্ডিনাল ভাওয়েল বা মৌলিক স্বরের একটা উচ্চারণ স্থান অনুযায়ী এই দুটো আসছে, তো এই দুটো তো হবেই না ভাইয়া, ঠিক আছে? অ এর উচ্চারণ হচ্ছে তাহলে কি ভাইয়া? এটার অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হবে এইটা হবে অ্যান্সার ভাইয়া, এইটা হবে। ওকে ফাইন। আচ্ছা এরপরে এই যে দেখেন বহুল প্রতীক্ষিত ভাইয়া, ভাইয়া আমি যে কথাটা বলছি আপনারা কি ধরতে পারছেন? একটু খেয়াল করেন। তাহলে এই বটা অলওয়েজ কি হবে ভাইয়া? ভ। আর হ এর আগে আ আছে, তাহলে হটা কি হবে ভাইয়া? হটা কি হবে? হটা ও হর্ষ হবে। কি হবে ভাইয়া বলেন তো? ও হর্ষ হবে। তাহলে এর উচ্চারণটা কি হবে ভাইয়া? আও, হ্যাঁ, বটা কি হবে? ভ, আকার ন, ধাক্কা লাগছে হসন্ত, ধাক্কা লাগছে হসন্ত, ধাক্কা লাগছে, অ্যান্সার এইটা হবে ভাইয়া। ওকে, ধরতে পারছি? আচ্ছা এরপরে কোনটা ছিল ভাইয়া? সুন্দর। এরপরে কোনটা ছিল ভাইয়া? সকল প্রকারের সকন স, তালব্য শ হবে। তাহলে তো এই দুইটা তো বাদ। রস্যকার থাকলে তো রস্যকারই হবে। তাহলে এইটা বাদ, হ্যাঁ। তাহলে এটা কি হবে? এইটা আসলে অ্যাকচুয়ালি ভাইয়া এইখানে ঘটনাটা যুক্ত বর্ণ আলাদা করতে হবে এবং মাঝখানের অটা কি করতে হবে? ও করতে হবে। তাহলে অ্যাকচুয়াল উচ্চারণটা হবে শুন, এবং মাঝখানের অটা কি হবে ভাইয়া? ওকার, এবং রতে ধাক্কা লাগছে এটা। ভাই এখানে একটাও অ্যান্সার নাই, একটাও অ্যান্সার নাই, এইটা অ্যান্সার হবে, ঠিক আছে? ক্লিয়ার কিনা? সকল প্রকার তালব্য যুক্ত বর্ণ ভাঙতে হবে, মাঝখানের ওকার হবে, শেষে রতে ধাক্কা লাগছে কি হবে ভাইয়া? কি হবে বলেন তো? শেষে ধাক্কা লাগলে হসন্ত হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার এখানে একটাও নাই। মাঝে মাঝে ভুল কোশ্চেন আপনাদের মেধা যাচাই করা হয়, ঠিক আছে? আচ্ছা এই যে ভাইয়া, এই যে হয় জফলা, হয় জফলা থাকলে জ হর ঝ হবে, মনে আছে ভাইয়া কথাটা? তাহলে এটা কি হবে? এবং এই হয় জফলা দেখেন তো ভাইয়া, এটা একটা যুক্ত বর্ণ কিনা? যুক্ত বর্ণ রস শেষে গিয়ে কি হবে? ও হবে। ভাইয়া কথাটা আমি বলছি কি বলি নাই? তাহলে এই বাজ্যর উচ্চারণটা কি হবে? বাজ, বাজ, কি হবে ভাইয়া? বাজ, বাজ, ঝো, বাজ, ঝো। একটাও অ্যান্সার নাই ভাইয়া, এইটা হবে অ্যান্সার, বাজ, ঝো। ক্লিয়ার কিনা? ওকে ফাইন। আচ্ছা এরপরে আসি কোনটি শুদ্ধ উচ্চারণ, কোনটি শুদ্ধ উচ্চারণ নয়। তার মানে বাকি তিনটা শুদ্ধ, একটা হচ্ছে ভুল। তীব, তীব্র, শূন্য, দুঃসাহস। ভাইয়া এইখানে টাইপ মিস্টেক হয়েছে, এখানে হসন্ত হবে, হ্যাঁ। লক্ষ্য, এগুলা কেন এরকম হয়েছে বলেন তো ভাইয়া? বুঝতেছি না। এইটাও তো মানে শুদ্ধ উচ্চারণ নয়, হ্যাঁ। আহ, এইটা শূন্য, এটা তো ভুল হয়েছে ভাই। ভাই অপশন সব ভুল। আমি এমনি এমনি আপনাদেরকে শুদ্ধ উচ্চারণ, এইটা এই নয় কেটে আমি তীব্র, তয় শিকারে তি, হ্যাঁ, তীব্র, হ্যাঁ, তীব, রো, তীব্র, শূন্য কি হবে? আচ্ছা ভাইয়া এটা দীর্ঘকার আছে, রস্যকার, ন ফলা, জ ফলা নয়ের সাথে যুক্ত আছে শুন, আর এই যে যুক্ত বর্ণের অটা শেষে গিয়ে কি হবে ভাইয়া? ওকার হবে। দুঃসাহস, এখানে হসন্ত দিলে এটা ঠিক আছে ভাইয়া। লক্ষ্য, লয়ের সাথে অ আছে, অ এর পরে ইউরিক আছে, তাহলে লটা কি হবে ভাইয়া? লোক, লোক, হ্যাঁ, খো, লক্ষ্য কি হবে ভাইয়া?
লক্ষ্য। ওকে ফাইন। এরপরের কোশ্চেন কোনটা ভাইয়া? অনুশাসন। অ এর পরে ইউরিক আছে ভাইয়া। ইউরিক মানে উ আছে, তাহলে ও নু, হ্যাঁ, সকল প্রকার স তালব্য স, মাঝখানের অ কি হবে? সা শোন, মাঝখানের অ ওকার হবে, ধাক্কা লাগছে হসন্ত। অনুশাসন, অনুশাসন। অ্যান্সার এইটা হবে ভাইয়া, অ্যান্সার এইটা হবে অনুশাসন। ওকে ফাইন। একটু খেয়াল করেন নিচের কোনটি সঠিক নয়? এইটা সঠিক। ব্যতীত, ব্যতীত সঠিক, হ্যাঁ। সম্বল কোনটি নয়, সম্বল এইটা এইটা ভুল আছে ভাই, এইটা ভুল আছে, হ্যাঁ। একটু খেয়াল করেন, হ্যাঁ। তো এইটা সম্বল, এইটা এইটা কাটা যাবে, হ্যাঁ। আর এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে ফাইন। এরপর উচ্চারণ নিয়ম অনুযায়ী নিচের কোনটি ঠিক? ঐতিহ্য এইটা ভুল, আহ্বান এইটাও ভুল, এইটাও ভুল, এইটাও ভুল, শাস্ত্র সকল প্রকার হয় এটা শাস্ত্র। ভাই এইখানে তো সবই ঝামেলা। ভাই এইখানে আমি একটা কাজ করে দেখি, এখানে অপশন গুলার সাথে প্রশ্নগুলার একটু আহ আছে, তো টাইপ মিস্টেক হওয়ার কারণে এই জিনিসটা হইছে একটু। ঐতিহ্যের সঠিক উচ্চারণ হবে ওই, আহ তি, আর এই যে যে জিনিসটা এটা জয় হস ঝ, এটা ওকার, ঐতিহ্য। হ্যাঁ, আহ্বানের উচ্চারণটা হবে ভাইয়া আও ভান, হ্যাঁ, সঠিক উচ্চারণ। আর হচ্ছে শাস্ত্র, এইটা সকল প্রকারের এটা শাস্ত্র, শাস্ত্র, হ্যাঁ। কারণ এইটা থাকলে হয় হচ্ছে কি হয় ভাই, এটা থাকলে হচ্ছে ত হস তয় ফলা হয়, ঠিক আছে? ওকে ফাইন। এরপর হচ্ছে প্রজ্ঞা, যুক্ত বর্ণের অ ও হবে ভাইয়া, যুক্ত বর্ণের অ ও হবে, গয় গ শেষে আছে কি হবে? গয় হস, গয় চন্দ্রবিন্দু আকার হবে ভাইয়া। প্রজ্ঞা, প্রজ্ঞা এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল, এইটাও ভুল। এইখানে হচ্ছে গয় হস, গয় চন্দ্রবিন্দু আকার, আকার দিতে হবে, তাহলে এইটা অ্যান্সার হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। বিস্ময়, বিস্ময়, একটু বিস্ময়, বিস্ময়, এখানে একটা হসন্ত হবে ভাই, তাহলে এইটা আনসার, ঠিক আছে? একটু তাহলে এইখানে শয়ের সাথে ম আছে, সকল প্রকার স তালব্য স, আর এই ম এর কারণে কি হয়েছে? পরবর্তী ব্যঞ্জনের চন্দ্রবিন্দু আর অন্তঃস্থতে ধাক্কা লাগছে, কি হয়েছে ভাই? হসন্ত হয়েছে, একটু খেয়াল করেন, ধরতে পারছেন? আচ্ছা, অতীত, অ এর পরে ইউরিক আছে, তাহলে এটা ও হবে, দীর্ঘইকার কি হবে? রস্বইকার হবে, ততে ধাক্কা লাগছে হসন্ত, অতীত, অতীত, এটা হবে অ্যান্সার ভাই, ঠিক আছে? শ্মশান, এটা তো আমি লেখাইছি ভাই, শান, শান, আর ময়ের কারণে কি হবে ভাই? চন্দ্রবিন্দু, শান, শান, এইটা হবে অ্যান্সার ভাই। আচ্ছা, সৌধ, ঔকার আছে, তাহলে সকল প্রকার স তালব্য স হবে, আর ওই কার থাকলে এটা ও কার উ হবে, সৌ, আর ধ, ধো, ধো, সৌধ, স্মৃতিসৌধ, সৌধ, এইটা হবে অ্যান্সার। তীব্র, 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 এই অনুযায়ী তো এইটাই অ্যান্সার হয়, কাছাকাছি অ্যান্সার। হ্যাঁ, দীর্ঘইকার রস্বইকার হয়েছে বয় হস, এবং যুক্ত বর্ণ রটা কি করা হয়েছে? ভাঙা হয়েছে, তাই না? আচ্ছা, স্মরণ, এটা সকল প্রকার স তালব্য স ম থাকার কারণে চন্দ্রবিন্দু মাঝখানের অ কি হয়েছে? এই মাঝখানের অটা ও হইছে, হ্যাঁ। একটু ভাইয়া, তারপর হচ্ছে মূর্ধন্য দন্ত হয়েছে, ধাক্কা লাগছে হসন্ত হয়েছে, স্মরণ, স্মরণ, এইটা হবে অ্যান্সার ভাইয়া, এইটা অ্যান্সার, হ্যাঁ। একটু স্মরণ আবার আসছে, স্মরণ, এটা ভাই অ এর পরে ইউরিক আছে, তাহলে র এর অটা কি হবে? ও হবে, এবং ম যার সাথে থাকবে সে দুইবার হবে, হ্যাঁ। তারপর রোস শি, রোস শি, রোস শি, রশ্মি, এইটা হবে অ্যান্সার ভাই, এইটা হবে, হুম। আচ্ছা, শ্রাবণ, এটা তো আমি পড়াইছি ভাই, সকল প্রকার স তালব্য স, কিন্তু যদি এখানে র ফলা যুক্ত থাকে, তাহলে এইটা তালব্য স না হয়ে কোন স হবে ভাইয়া? শ্রা, মাঝখানের অটা ওকার হবে, মূর্ধন্যটা দন্ত হবে, ধাক্কা লাগছে হসন্ত, শ্রাবণ ভাই, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে? জিউ ভাই, এটা তো প্র্যাকটিস করাইছে, হয়ের আগে রস্বই দীর্ঘ অ আ ব্যতীত অন্য স্বর থাকলে ভাই ওইটা হচ্ছে উ হস হবে জিউ, আর বটা অলওয়েজ ভ হবে, জিউ ভা, জিউ ভা,
জিহ্বা। এইটা হবে অ্যান্সার ভাই। ভাই ধরতে পারতেছেন? ব ফলা যার সাথে যুক্ত আছে ওই ব্যঞ্জনটা কি হবে বলেন তো ভাইয়া? ডাবল হবে। তাহলে কি হবে? বিষ, শ্বাস। ধাক্কা যেখানে হসন্ত সেখানে সকল প্রকারের কি হবে ভাইয়া? তালব্য হবে। কি হবে? তালব্য হবে। বিশ্বাস, বিশ্বাস। এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল। বিশ্বাস। এইটা হবে অ্যান্সার ভাই। হসন্ত দিতে হবে এখানে। হ্যাঁ? ওকে ফাইন। তাহলে আজকের বাংলা ক্লাসে আমরা যে জিনিসটা দেখলাম যে উচ্চারণের ব্যাপারটা হলো কি আসলে এটাকে যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করতে পারেন, হ্যাঁ? তাহলে এই টপিকটা অনেক সহজ, হ্যাঁ? তো আশা করি আ জয়কুলির আজকের বাংলা ক্লাসে আপনাদের জয়কুলির বই থেকে যে প্রমিত উচ্চারণের যে বিষয়বস্তু সাজানো গোছানো বিষয়বস্তুটিকে আজকে আমি তুলে ধরলাম। তো এই বিষয়বস্তুটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আ সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো এই ভালো লাগার জন্য এবং আজকের টপিকটা যদি আ পুঙ্খানুপুঙ্খভাবে আরো সূক্ষ্মভাবে যদি আপনাদের প্র্যাকটিস করতে ইচ্ছে হয় বা মনে হয় যে না আজকের ক্লাসটা ভালো লেগেছে আরো একটু ডিটেইলস এ আমরা জানতে চাই। উদাহরণ ডিটেইলস দ্যাট মিনস হচ্ছে উদাহরণের যে আ প্রাচুর্য যে ব্যাপারটা, হ্যাঁ? তাহলে জয়কুলির বাংলা বিচিত্রাতে হ্যাঁ, এই প্রত্যেকটা টপিকের আ অনেক বৃত্তান্ত এবং অনেক অনুশীলন, অনেক প্র্যাকটিস আপনার টপিক বেসড দেওয়া আছে এবং এইগুলো প্র্যাকটিস করলে আসলে এই বইয়ের বাইরে আসলে কোনো কিছু আসার মতো কোনো স আ সম্ভাবনা নেই। কারণ এখানে আ আমি যেহেতু বাংলা পড়াই, বাংলার আ বিষয়বস্তুটাকে সামগ্রিকভাবে এখানে আপনার আ কোটেড করা হইছে বা হচ্ছে এটাকে ওইভাবে দেওয়া হইছে যাতে শিক্ষার্থীরা ধরতে পারে এবং শিক্ষার্থীদের জন্য ভালো হয়। ঠিক আছে? তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আ আপনারা জয়কুলি বাংলা বিচিত্রা বইটি দেখে নিবেন। তাহলে দেখা যাবে ক্লাসটির ভালো লাগার ব্যাপারটা আরো ভালো লাগবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। শুভ অপরাহ্ন। ঠিক আছে? থ্যাংক ইউ। দাদা শেষ। কেউ কষ্ট হয় না, না সমস্যা নাই ভাই। হুম? বুঝি নাই? মাইক্রোফোন ওইটা ওইখানে। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে।